শনশন করে হাওয়া বয়ে যাচ্ছে। কালো অন্ধকারের মধ্যে দিয়ে গ্রামের রাস্তা দিয়ে যেন হেঁটে আসছে কেউ। আকাশের চাঁদের সামান্য আলো থাকলেও মেঘের জন্য সেই আলো মাটির বুকে এসে পৌঁছতে পারেনি। তার বদলে মাঝপথেই কোথায় যেন নিশ্চিহ্ন হয়ে গেছে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে যে এগিয়ে আসছে তার মুখটা এই আধো অন্ধকারে ভালো বোঝা যায় না। তবে একটা গুনগুন গানের শব্দ তার দিক থেকে ভেসে আসছে, যেন মনে হচ্ছে একটা অদ্ভুত স্বরে সে গুনগুন করতে করতে এগিয়ে যাচ্ছে গ্রামের বাইরের দিকে। অনেকক্ষণ ধরেই জগন্ময় বাড়িটার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে চলেছিল। সে বাড়িতে একাই থাকে। হঠাৎ করে ঘরের বাইরে একটা শব্দ শুনে সে বেরিয়ে এসেছে, আর বেরিয়ে আসার পরেই দেখতে পেয়েছে তার বাড়ির উঠোনের কাছটায় কে যেন দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি গ্রামের মাটির পথ ধরে সে এগিয়ে গেছে অনেক দূরে, হয়তোবা মিলিয়ে গেছে হাওয়ায়। জগন্ময়ের সাহসের অভাব নেই, তাই সে হাঁটতে হাঁটতে বাড়ির উঠোনটা পেরিয়ে যখন গ্রামের রাস্তার কাছে এসে দাঁড়িয়েছে তখন চারপাশে তাকিয়ে কিন্তু কাউকে দেখতে পেল না। একবার মনে মনে সে বলে উঠল, তাহলে কি আমার মনের ভুল? বাড়ির বাইরে থেকে কি যেন আমায় ডাকলো বলে মনে হলো। একটা মেয়ের গলা পেলাম যে। জগন্ময় মাটির রাস্তায় দাঁড়িয়ে অন্ধকারে এদিক ওদিক তাকিয়ে দেখছে। তাড়াহুড়োতে বেরিয়ে আসতে গিয়ে হ্যারিকেনটা আনতে ভুলে গেছে সে। কোথাও কিছু নেই দেখে ঘরে ফিরে আসতে যাবে, ঠিক সেই সময় একটা বাচ্চা ছেলে কোথায় যেন কেঁদে উঠল। কান্নাটা হঠাৎ করে শুরু হলেও এক টানা স্বরে হয়েই চলল। যেন মনে হলো আশেপাশের কোনো বাড়ি থেকে কোনো বাচ্চা ছেলে কেঁদে চলেছে। ঠিক মনে হলো, কিন্তু কাউকে কোথাও দেখতে পাচ্ছি না তো। ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ, জগন্ময় অবাক হলেও ভয় তখনও পায়নি। ভয় পাওয়ার ছেলে সে নয়। একটা বাচ্চা ছেলে পাশের কোনো বাড়িতেই রাতে কেঁদে উঠেছে, তাতে ভয় পাওয়ার মতো তো কিছু নেই। আর রাতের বেলা কোনো বিড়াল হতে পারে কিংবা অন্য কিছু হতে পারে। অনেক সময় হাওয়ার শব্দে এমনটা মনে হয়। নিজের মনকে এমনভাবেই প্রবোধ দিয়ে যখন জগন্ময় আবার উঠোনের ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই ভেসে আসা বাচ্চা ছেলেটার কান্নার শব্দটা কেমন যেন বদলে যেতে লাগলো। সেই কান্নার স্বর যেন স্বাভাবিক কোনো কান্নার স্বর নয়, কেমন অদ্ভুত সুরে কাঁদছে বাচ্চাটা। এটা মনে হওয়ার সাথে সাথেই অন্ধকারের মধ্যে জগন্ময় দেখতে পেল গ্রামের মাটির রাস্তার উপরে কেউ একটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। ভালোভাবে বোঝা যায় না, কিন্তু আকাশের চাঁদটা মেঘের আড়ালে এতক্ষণ লুকিয়েছিল বলেই কিছু বোঝা যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে আকাশের চাঁদটা যেন একটু ষড়যন্ত্র করে আকাশের মেঘের আড়াল থেকে সামান্য বেরিয়ে এলো। আর সেই চাঁদের আলোতে জগন্ময় সামনে তাকাতেই বুঝতে পারল গ্রামের মাটির রাস্তা ধরে যেটা তার দিকে এগিয়ে আসছে সেটা কোনো দু পেয়ে মানুষ নয়, সেটা চার পেয়ে কিছু একটা হবে। তাহলে কি কোনো বেড়াল বা পোষ্য কিছু? কিন্তু সেই কান্নার শব্দটা যে কোন দিক থেকে ভেসে আসছে তা বুঝতে না পারলেও তখনও পর্যন্ত জগন্ময় কিন্তু ভয় পেতে শুরু করেনি। তার কেমন কৌতূহল হচ্ছিল, এত রাতে কোনো একটা বাচ্চা ছেলে বা মেয়ের হাসি কিংবা কান্না গ্রামের পথের মাঝে এভাবে শুনতে পাওয়া যায় কি করে। আরও কিছু ভাবার চেষ্টা করছিল জগন্ময়। কি মনে হতে হাঁটতে হাঁটতে একবার সামনের দিকে বেরিয়ে এসেছিল, ঠিক তখনই হাসির শব্দটা থেমে গেল। চোখের সামনে সেই ছায়া মূর্তিটাকে একবার চাঁদের আলোয় ভালোভাবে দেখতে পেল জগন্ময়, আর দেখতে পেয়ে অবাক হয়ে গেল। একটা বাচ্চা ছেলে, উলঙ্গ শরীর, যেন দাঁড়িয়ে দুটো হাত সামনের দিকে বাড়িয়ে দুটো হাতে তালি দিচ্ছে, আর মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠছে। এমন দৃশ্য দেখার জন্য জগন্ময় প্রস্তুত ছিল না। এটা কি করে হয়? এত রাতে কেউ তাদের বাড়ির বাচ্চা ছেলেকে এভাবে ছেড়ে দেবে? এই গ্রামের আশেপাশে এমন অনেক গল্প প্রচলিত আছে যেগুলো শুনলে শুধু রাতের বেলা না,
দিনের বেলাতেও গায়ের রোম খাড়া হয়ে আসে। কে 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 তুমি? কে? জগন্ময় বুঝতে পারল আজ এই রাতে তার চোখের সামনে সে যেটা দেখতে পাচ্ছে সেটা অতি সাধারণ কিছু নয়। আর ব্যাপারটা বুঝতে পেরে পেছনের দিকে ঘুরে তাকাতে যাবে, ঠিক তখনই কি যেন একটা হয়ে গেল। জগন্ময় এবার দেখতে পেল চাঁদের আলোয় বাচ্চা ছেলেটা ঠিক পেছনের দিক থেকে বেরিয়ে আসছে, আরও একটা লম্বা কালো ছায়ামূর্তি। বাচ্চা ছেলেটার কাছাকাছি আসতেই জগন্ময় বুঝতে পারল এবার যে এসে দাঁড়িয়েছে সে একটা মেয়ে। তবে বাচ্চা ছেলেটার মতোই তার গোটা শরীরে কোনো কাপড় নেই। ভালো করে সামনের দিকে তাকিয়ে জগন্ময় দেখার চেষ্টা করলো, আর এবার বুঝতে পারল তার শরীরে কাপড় আছে বটে, কিন্তু কাপড়টা এখানে ওখানে ছেঁড়া। যেন মনে হচ্ছে প্রবলভাবে সেই কাপড়টা জলে ভিজে তার গায়ের সাথে লেপ্টে গেছে। বাচ্চা ছেলেটা কিন্তু তখনও হেসেই চলেছে। এই প্রথমবার সেই হাসির শব্দটা কেমন যেন অদ্ভুত বলে মনে হলো। তার মনে হলো সেই হাসির শব্দটা সাধারণ কোনো বাচ্চা ছেলের হতে পারে না। আর ঠিক তখনই একটা অদ্ভুত ফ্যাস ফ্যাসে গলা ভেসে আসতে লাগলো। সেই শব্দটা ভেসে আসার সাথে সাথে জগন্ময়ের গোটা শরীরটা কেমন একবার কেঁপে উঠল। জগন্ময়ের মুখ থেকে একটা চিৎকার বাইরে বেরিয়ে এলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। জগন্ময় চিৎকার করে পেছনের দিকে ছুটতে যাবে, তার আগেই তার গোটা শরীর কেমন পাথরের মতো হয়ে গেল। সেই মেয়েলি ছায়ামূর্তিটা এগিয়ে এসে বাচ্চা ছেলেটাকে কোলে তুলে নিল। তারপর পেছনের দিকে ঘুরে হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো গ্রামের বাইরের দিকে। তবে জগন্ময়ের মধ্যে তখন একটা আশ্চর্য পরিবর্তন হয়ে গেছে। তার দুটো চোখ বন্ধ, তার দুটো পা যেন মন্ত্রমুগ্ধের মতো গ্রামের পথ ধরে এগিয়ে চলেছে বাইরের দিকে। আধো অন্ধকারে আকাশের কোণে মেঘের সাথে যুদ্ধ করতে থাকা চাঁদ একমাত্র সাক্ষী রইল এই আশ্চর্য ঘটনাটির। গ্রামের পথ ধরে সামনে এগিয়ে চলেছে একটি মেয়েলি শরীর। তার গোটা শরীরে ছেঁড়া ছেঁড়া কাপড় এখানে ওখানে লেগে রয়েছে, আর তার গোটা শরীর থেকে টপ টপ করে ঝরে পড়ছে জল। বাচ্চা ছেলেটা তার কোলে উঠে এসেছে, তার একটা হাত তার মুখের কাছে নিয়ে মুখ দিয়ে চুষতে শুরু করেছে। তবে সেই বাচ্চাটা যখন মাঝে মাঝে হেসে উঠছে, তার হাসির শব্দে চারপাশটা হঠাৎ ভয়াবহভাবে কেঁপে উঠতে শুরু করেছে। জগন্ময় সেই ছায়ামূর্তির পিছু পিছু আস্তে আস্তে এগিয়ে গেল গ্রামের বাইরের দিকে। আর তারপর গ্রামের বাইরের দিকে সেই বড় দিঘিটার কাছে গিয়ে একবার থমকে দাঁড়ালো। সেই নারী মূর্তি বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে দিঘির সামনে এসে দাঁড়িয়ে একবার অদ্ভুতভাবে কি যেন বলল। তার মুখ থেকে একটা গর্জন ছাড়া আর কিছুই ভেসে এলো না। যেন মনে হলো হাওয়ার মধ্যে সে অস্পষ্টভাবে বলতে চাইছে, দিঘির জলে একটা স্পন্দন দেখা গেল। জগন্ময় দুটো চোখ বন্ধ করে আস্তে আস্তে দিঘির মাটির পাড় ধরে নেমে গেল দিঘির জলের দিকে। জগন্ময়ের গোটা শরীরে বুক পর্যন্ত যখন জল উঠে এসেছে, ঠিক তখনই যেন তার ঘোর কাটল। আর ঠিক সেই সময় জগন্ময় একবার এদিক ওদিক তাকিয়ে দেখে চিৎকার করে উঠল প্রবলভাবে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। জল থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো সে, কিন্তু কিন্তু পারল না। আর তখনই বুঝতে পারল তার সামনে মাত্র কয়েক হাত দূরে জলের তলা থেকে যেন একটা বুদবুদ উঠতে শুরু করেছে। অন্ধকারে ঠান্ডা জলের মধ্যে সে নিজেকে আবিষ্কার করে। জগন্ময় এমনিতে কেমন যেন ভয় পেয়ে গিয়েছিল, তার চিৎকার কিন্তু দিঘির বাইরে কোথাও গিয়ে পৌঁছল না। বারবার জগন্ময় চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। কিন্তু হায়, মৃত্যু পথযাত্রী
জগন্ময়ের আর্তচিৎকার কেউ শুনতে পেল না। ঠিক তখনই জলের মধ্যে থেকে তার সামনে ভেসে উঠল একটা মূর্তি। সেই মূর্তির মাথার চুল ভিজে বুকের সাথে লেপ্টে রয়েছে। তার দুটো চোখ যেন আগুনের মতো ধকধক করে জ্বলছে। তার মুখের কাছে দুটো ঠোঁট অদ্ভুত লাল হয়ে এসেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি সে রক্ত পান করেছে। তবে সেই নারী মূর্তির গোটা শরীর উলঙ্গ। এতক্ষণ ধরে জগন্ময়ের মনে হচ্ছিল তার গায়ে এখানে ওখানে কাপড়ের ছিটে লেগে রয়েছে, সেটাও আর নেই। আর তার কোলে বসে থাকা সেই বাচ্চা ছেলেটার দুটো চোখও তার মতো সাদা। তার মুখেও একটা অদ্ভুত হাসি। তবে পরনে কি যেন একটা রয়েছে, তা ভালোভাবে বোঝা যায় না। জগন্ময় ঠিক সেই মুহূর্তে যেন মেয়েটাকে চিনতে পারলো, আর চিনতে পেরেই তার গলা থেকে একটা চিৎকার বেরিয়ে আসতে যাবে, ঠিক সেই সময় মেয়েটার একটা শক্ত লোহার মতো হাত এসে চেপে ধরল জগন্ময়ের গলা, আর অন্য হাত এসে চেপে ধরল জগন্ময়ের মুখটা। জগন্ময় বুঝতে পারল সেই হাতের লম্বা নখগুলো তার গলার কাছটা যেন চিড়ে গলার ভেতর ঢুকতে শুরু করেছে। বাচ্চা ছেলেটা মেয়েটার কোল থেকে অদ্ভুতভাবে জলের ওপর যেন হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো জগন্ময়ের দিকে। তারপর উঠে বসলো তার ঘাড়ের কাছে, দুটো হাত দিয়ে তার মাথাটা ধরে অদ্ভুতভাবে একদিকে ঘোরাতে শুরু করলো। তার সাথে সেই অদ্ভুত ভয়ঙ্কর হাসিটা সে হাসতে শুরু করলো। জগন্ময় প্রাণপণে বুঝতে পারল বাচ্চা ছেলেটার হাতে যেন হাজার হাতির বল। তার হাতের টানে তার মাথাটা আস্তে আস্তে পেছন দিকে ঘুরে যাচ্ছে। মেয়েটার নখগুলো এসে ঢুকছে তার গলার কাছে, তার ঠোঁটে, গালে, এমনকি চোখে পর্যন্ত। অসহায়ের মতো জগন্ময় আস্তে আস্তে মৃত্যুর কোলে এগিয়ে গেল, কিন্তু তার গলা থেকে এক ফোঁটা চিৎকার বাইরে বেরোলো না। হঠাৎ একটা প্রবল ধাক্কায় বাচ্চা ছেলেটা জগন্ময়ের শরীরটাকে ডুবিয়ে দিল জলের তলায়, আর রাতের অন্ধকারে এসে ঢেকে দিল সমস্ত ঘটনা। গোটা দিঘির ওপরটা জলের তরঙ্গে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। একটা ঠান্ডা হাওয়া ভেসে গেল দিঘির ওপর থেকে শোঁ শোঁ করে। না, কোথাও কিচ্ছু নেই। চারপাশের প্রকৃতি নিস্তব্ধতায় ভেসে যাচ্ছে, তারাও যেন কিছু জানে না। সবার ভালো করো ভগবান, সবার ভালো করো, সবাইকে ভালো রেখো ভগবান। সন্ধে প্রদীপটা নিয়ে বাড়ির সামনের তুলসী তলার কাছে গিয়ে দাঁড়িয়েছিল মৃণালিনী। তার বয়স এখন ওই হাতে গুনে বলা যায় 15-তে পা দিয়েছে। তবে তাকে দেখলে মনে হয় 17-18 বছরের একটি যুবতী মেয়ে। ভরা যৌবন, তাছাড়া বয়সের চেয়ে দেহ একটু বেশি বাড়বাড়ন্ত হয়েছে। তার মুখশ্রী বেশ সুন্দর। যে কোনো লোক এক কথায় বলে দিতে পারে এই গ্রামে যদি সুন্দরী মেয়ের কথা বলা হয় তাহলে তাদের 2-1 মধ্যে মৃণালিনী নিশ্চয়ই পড়বে। তবে মৃণালিনী বড় গরিব। তার বাপ হারাধন অন্যের জমিতে চাষ করে। চাষবাস করে কোনো রকমে যা অর্থ উপার্জন হয় তাতে ওদের দুজনের পেট চলে যায়। বড় কম বয়সে মৃণালিনীর মা মারা গেছে। তখন মৃণালিনীর আর বয়স কত হবে, 3 কি 4। তারপর থেকে সে একা একাই বড় হয়েছে, যদিও বাবাই তার সবকিছু। তার বাবা তাকে বাবার এবং মায়ের ভালোবাসা সবটাই দিয়েছে। মৃণালিনী কোনো কিছুর অভাব বোধ করেনি। ছোট থেকেই অনেক কষ্ট দুঃখ পেয়ে বড় হয়েছে বলেই হয়তো মৃণালিনীর এখন আর কোনো কিছুতেই কোনো দুঃখ হয় না। একদিন এক পেটা না খেয়ে থাকলেও তার মুখে একটা কথা ফোটে না। তার মুখে একটা হাসি যেন সবসময় লেগে আছে। মাঝে মাঝে হারাধন দুঃখ করে বলে, হায় রে পোড়া কপাল আমার, অমন ফুলের মতো মেয়ে কিনা আমার মতো এক ভিখারির ঘরে জন্ম নিল। তুমি সব সময় অমন কথা কেন বলো তো বাবা? আমি কি এখানে খারাপ আছি? বেশ তো আছি, আমরা দুজন মিলে ভালোই আছি। তাহলে কেন এরকম বলো সব সময়? সাদে কি আর বলি রে মা, সাদে কি আর বলি? তুই যদি ভালো ঘরে থাকতিস তাহলে আরো কত আদর পেতিস। এখানে তো কিছুই পাস না রে মা। তুমি তো আছো বাবা, তুমি থাকতে আমার আর ওসব কিচ্ছু চাই না। তুমি তো আমায় কত আদর করে দাও বলো। হারাধনের বয়স হয়েছে, মাঠের কাজ এখন সে আর ভালোভাবে করতে পারে না। তবে মৃণালিনীর ভবিষ্যৎ নিয়ে তার বড় চিন্তা। মাঝে মাঝে বাড়ির দাওয়ায় কাছে বসে ভাবতে থাকে, যদি বউটা বেঁচে থাকতো তাহলে হয়তো তার এমন অবস্থা হতো না।
মৃণালিনী যখন ভাত বেড়ে তাকে খেতে ডাকে তখন হারাধন সামনের দিকে তাকিয়ে দেখে, মনে হয় যেন সেখানে মৃণালিনী নয়, তার মা বসে রয়েছে। হারাধন তার মাকে বড্ড ভালোবাসত। মা যখন মারা গিয়েছিল তখন মায়ের মৃতদেহটা দুহাতে চেপে ধরে অনেকক্ষণ বসেছিল। মৃণালিনী যেন তার মায়ের মতো হয়ে আবার ফিরে এসেছে তার কাছে। রাতে যখন হারাধনের মাঝে মাঝে জ্বর আসে তখন মৃণালিনী শিওরের কাছে গোটা রাত জেগে তাকে জলপট্টি দেয়। হারাধন আর মৃণালিনী এই দুটো প্রাণী বেশ সুখে শান্তিতেই রয়েছে। তবে হারাধনের এক দুঃখ, সে মেয়েকে তেমন করে কিছু দিতে পারেনি। আর এর মধ্যেই গ্রামে শুরু হলো সেই বীভৎস ব্যাপার। জগন্ময়ের মৃতদেহটা পাওয়া গেল ওই গ্রামের বাইরের দিকে দিঘির জলে। তার মুখে এমনকি গলার কাছে যেন ধারালো কিছু এফোড় ওফোড় করে দিয়েছে কেউ। তার দুটো চোখ বিস্ফারিত হয়ে খুলে রয়েছে, একটা চোখের ওপর রক্ত জমাট বেঁধেছে, যেন কোনো অস্ত্রের আঘাতে চোখটা ফালা ফালা করে দেওয়ার চেষ্টা করেছে কেউ। পরদিন সকালে জগন্ময়ের মৃতদেহটা জলের ওপর ভেসে উঠেছিল। উল্টো হয়ে জলের মধ্যে মৃতদেহটা পড়ে থাকতে দেখে গ্রামেরই একজন জেলে এসে খবর দিয়েছিল। জগন্ময় নিজের বাড়িতে একাই থাকত, তাই তার মৃত্যুতে কাঁদার মতো লোক কেউ ছিল না। তবে গ্রামের সকলে জানত জগন্ময় খুব একটা ভীতু লোক ছিল না, তার দুর্দান্ত সাহস। এমনকি তার মতো কুখ্যাত একটা লোককে অমন করে জলে ডুবিয়ে মারল কে? গ্রামের সকলে এই মৃত্যুতে কিন্তু নড়ে চড়ে উঠল। বাচ্চাদের সেই মৃতদেহ দেখতে দেওয়া হলো না। তবে মৃণালিনী এক ফাঁকে গিয়ে জলের ধারে দাঁড়িয়ে মৃতদেহ দেখে এসেছিল। বিভৎসভাবে জগন্ময়ের মুখটা খুলে রয়েছে, মুখের ভেতর এক গাদা জল জমে রয়েছে, দুটো খোলা চোখ যেন সাদাটে হয়ে ভারী হয়ে গেছে, দেখে মনে হয় যেন মরা মাছের দৃষ্টি। আর একটা চোখের ওপরে রক্ত তখনও জমে রয়েছে। তবে মৃণালিনীর কেমন যেন মনে হলো ওই গোটা মুখে আরও একটা কি যেন রয়েছে। ওই গোটা মুখে যেন ছড়িয়ে রয়েছে একটা ভয়, আর মাথাটা কেমন যেন একপাশে ঘোরানো বলে মনে হচ্ছে না? গ্রামের সকলে মিলে যখন মৃতদেহ তুলে নিয়ে গিয়ে গ্রামের শ্মশানে পুড়িয়ে দিল তখন লোকেরা কানাঘুষো বলতে লাগলো জগন্ময়ের মাথাটা নাকি পেছনের দিকে কে যেন ঘুরিয়ে দিয়েছিল। তার ঘাড়টা এমনভাবে ভেঙেছে যে মৃতদেহ তোলার সময় মাথাটা ঝুলে পড়েছিল নিচের দিকে, যেন মনে হচ্ছিল কোনো দড়িতে বাঁধা একটা মস্ত ঢিল ঢলে পড়ছে নিচের দিকে। এমন একটা বিপদে এবার সবাই রীতিমতো ভয় পেয়ে গেল। কোনো হিংস্র জন্তু রাতের বেলা আঘাত করেছিল, আর জগন্ময় হয়তো নেশা করেছিল। কোনো রকমে জলের ভেতর গিয়ে অমন কাণ্ড ঘটেছে এমনটাই ভেবে নেওয়া যাচ্ছিল বটে, কিন্তু তার ঘাড় অমন সুতোর মতো করে ভেঙে দিল কে? ব্যাপারটা কিন্তু কারোর মাথায় এলো না। ওই দিঘির আশেপাশে অনেকেই অনেক সময় অনেক কিছু দেখেছে, তাই এটা এক অশরীরের কাণ্ড, এটা সবাই ধারণা করে নিল। তবে অলক্ষ্যে থেকে কেউ একজন বোধহয় ফিসফিসিয়ে দিনের আলো উজ্জ্বল রোদে লাগা বাতাসে ফিসফিসিয়ে বলছিল, দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। হাতে গুনলে প্রায় সপ্তাহখানেক কেটে যাওয়ার পরেও কিন্তু গ্রামে আর তেমন কিছুই হয় না। সেদিন সন্ধ্যের দিকে পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছে সতু মিয়া। পাশের গ্রামে কি একটা কাজে তাকে যেতে হয়েছিল। পাশের গ্রামে গেলেও ফিরতে ফিরতে যে সন্ধে হয়ে যাবে সেটা সে বুঝতে পারেনি। গ্রামের চৌহদ্দির কাছে যখন মাঠের কাছে এসে পড়ল তখন কেন জানি না নিজের অজান্তেই হঠাৎ করে জগন্ময়ের সেই মৃতদেহের কথাটা মনে পড়ে গেল। আরেকটু এগিয়ে গেলেই তো সেই দিঘিটা পড়বে, যে দিঘির জলে জগন্ময়ের মৃতদেহটা অমনভাবে পড়েছিল। সতু মিয়া দুর্ধর্ষ লোক, তার হাতে এ গ্রাম কিংবা আশপাশের গ্রামের দু একজন খুন পর্যন্ত হয়ে গেছে, সে কথা অনেকেই জানে। তবে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো ক্ষমতা কারোর বুকে নেই। আর মানুষেরই বা দোষ কি? নিজের গায়ে আগুন না লাগা পর্যন্ত কেউ তো আর জলের বালতি নিয়ে বাইরে বেরিয়ে পড়ে না। সবাই ভাবে সুখে থাকতে ভূতের কিল কেন খেতে যাব,
নিজের মতো পরিবার নিয়ে থাকলেই হলো। সতুমিয়ার ভয় অনেকেই মুখ খোলে না। আর এই করে করে আশপাশের অনেক অসহায় দুর্বল চাষির জমি সতুমিয়া নিজের নামে করে নিয়েছে। তাছাড়া সুদের ব্যবসা করে তার বেশ রমরমা। তবে এই সব কিছু বাদ দিলে আরও একটা যে গুণ সতুমিয়ার রয়েছে সেটা কিন্তু ধর্তব্যের মধ্যে সে আনেই না। সতুমিয়ার চরিত্রের দোষ রয়েছে। মেয়ে ছেলে দেখলেই তার জিভটা কেমন যেন সুরসুর করে ওঠে, মনে হয় মুখের মধ্যে একগাদা লালা এসে জমা হয়েছে। শুধু মেয়ে দেখলেই সে যেন পিশাচের মতো হয়ে ওঠে। আর প্রথম যখন বিয়ে হয়েছিল তার বউ কয়েক বছর সতুমিয়ার এই স্বভাবের কথা জানতে পারেনি। পরে যখন জানতে পারলো তখন অনেক দেরি হয়ে গেছে। তবে সে সতুমিয়াকে ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু তার যাওয়ার পথে বাঁধ সেধেছিল তার নিজের জন্মদাত্রী মা। বাপের বাড়ি ফিরে যাওয়ার পরে মা বলেছিল, ওরে মুখপুরি, পুরুষ মানুষের এমন একটু দোষ থাকতেই পারে, ওসব মানিয়ে নিতে হয়। এখন তুই চলে আসবি বলছিস, কোথায় থাকবি বলতে পারিস? আমার এখানে তো তোর জায়গা হবে না। সতুমিয়ার বউ ধাক্কাটা সহ্য করতে পারেনি। নিজের 3 বছরের ছেলেটাকে রেখে সে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল। তার মা ওই সতুমিয়ার বাড়ির দাওয়ার কাছে বসে আছাড়ি পিছাড়ি করে কেঁদেছিল, কিন্তু কাউকে বলেনি সে নিজেই নিজের মেয়ের এই আত্মহত্যার জন্য দায়ী। সেসব অনেক বছর আগেকার কথা। সতুমিয়া নিজেও সেসব ভুলে গেছে। এখন আর সে বিয়ে শাদী করেনি। ছেলেটা কোথায় আছে কে জানে। সতুমিয়া এখন জমি জমা আর সুদের কারবার নিয়ে থাকে। হাঁটতে হাঁটতে দিঘির কাছাকাছি এসে পড়েছে। এমন সময় দেখতে পেল দিঘির জলের কাছে কে যেন একটা বসে দিঘির জলে পা দিয়ে অদ্ভুত শব্দ করছে। আকাশের চাঁদের আলো রয়েছে। সেই চাঁদের আলোয় সতুমিয়া ভালো করে দিঘির জলের দিকে তাকাতেই দেখতে পেল একটা মেয়ে বসে রয়েছে দিঘির জলের কাছে। তার মাথায় চুল এসে পড়েছে তার খোলা পিঠের মাঝখানে। তার পিঠের প্রায় অর্ধেকটা উন্মুক্ত। তার পরনে সাদা রঙের একটা শাড়ি কোমর পর্যন্ত নেমে এসেছে। উন্মুক্ত দুটো বাহু, গলা থেকে পিঠ পর্যন্ত চাঁদের আলো যেন চকচক করছে। খোনা গলায় গুনগুনি একটা সুর ভেসে আসছে সতুমিয়ার দিকে। সতুমিয়া আরো 2 পা এগিয়ে যেতে গন্ধ পেল একটা মনোমুগ্ধ করা গন্ধ। যখন নারী শরীরের কাছে সে বারবার গিয়ে পড়েছে তখন এমন একটা গন্ধ সে পেয়েছে। জীবনে যে কত নারী সঙ্গ করেছে সতুমিয়া তা সে নিজেও জানে না, কিন্তু আজ এই একটা গন্ধ যেন তাকে ক্রমশ পাগল করে তুলতে লাগলো। আরেকটু এগিয়ে যেতেই সতুমিয়া একটা ব্যাপার বুঝতে পারল। সে বুঝতে পারল মেয়েটার পরনে সাদা শাড়িটা শুধু তার কোমর পর্যন্তই রয়েছে। কে বসে ওখানে? হ্যাঁ, কে বসে? তার উন্মুক্ত পিঠ যেমন দেখা যাচ্ছে তেমন সামনের দিকে তার বুকও বোধহয় খোলা। ব্যাপারটা মনে হতে সতুমিয়ার গোটা শরীর কেমন যেন করে উঠল। তার 2 পা সামনের দিকে এগিয়ে গেছে। ঠিক তখনই একটা শিশু গলায় হাসির শব্দ শুনতে পেল সতুমিয়া। হাসি শব্দটা হওয়ার সাথে সাথে সেই মেয়েটার গুনগুন করা সুর যেন থেমে গেছে। সতুমিয়া বুঝতে পারল তার ডান হাতের আঙুলটাকে যেন একটা ঠান্ডা হাত চেপে ধরেছে। চকিতে নিচের দিকে তাকাতেই চাঁদের আলোয় সতুমিয়া দেখতে পেল একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে। তার বয়স খুব একটা বেশি হবে না। সে একটা হাত দিয়ে তার একটা আঙুল চেপে ধরেছে আর অন্য হাত দিয়ে সতুমিয়ার গোটা হাতটা চেপে ধরতে চাইছে। কিন্তু তার 2 হাত কি ভীষণ বরফের মতো ঠান্ডা। এক ঝটকায় তার হাত সরিয়ে সতুমিয়া পেছনের দিকে চলে আসতে চাইল, কিন্তু অবাক হয়ে সতুমিয়া দেখল ওই বাচ্চা ছেলেটার হাতের টান সে অগ্রাহ্য করতে পারছে না। একটা ঝটকা দেওয়া সত্ত্বেও বাচ্চাটাকে সেখান থেকে এক চুল নড়াতে পারল না সে। সতুমিয়া যতই বাচ্চাটার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে ততই বাচ্চাটার হাসিটা যেন আরো বাড়তে শুরু করে। কারা তোরা? কোত্থেকে এলি? খিলখিল করে একটা হাসিতে দিঘির চারপাশটা যেন ভরে যেতে লাগলো। হঠাৎ করে সতুমিয়ার মনে পড়ে গেল জগন্ময়ের মৃতদেহটার কথা। এই দিঘির জলেই তো তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। তাহলে জগন্ময়কে যেভাবে মারা হয়েছে তাকেও কি? কিন্তু এই এত রাতে এই দিঘির কাছে কাদের পাল্লায় পড়েছে সে?
সতু মিয়া মুহূর্তের মধ্যে বুঝতে পারল এখানে দাঁড়িয়ে যে সে কত বড় ভুল করেছে। ওই যে মেয়েটা তাকে আকর্ষিত করে এখানে এনেছে, সে আসলে কোনো মানুষ নয়, সে হয়তো কোনো অশরীরী, সে হয়তো জগন্ময়ের মতোই। তাকে আর কিছু ভাবতে পারল না সতু মিয়া। সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ালো, আর তখনই একটা মেয়েলি গলায় হাসির শব্দ শোনা গেল। সতু মিয়া বুঝতে পারল তার সামনে উল্টো দিক করে বসে থাকা সেই মেয়েটাই তখন হাসছে। এদিকে বাচ্চা ছেলেটা দুটো হাত দিয়ে তার হাত আঁকড়ে ধরেছে, যেন মনে হচ্ছে তার আঙুল তার হাতের যেখানটা ছেলেটা চেপে ধরেছে সেখানে হাড়গুলো এক্ষুনি মটমট করে ভেঙে যাবে। যন্ত্রণার একটা চিৎকার বেরিয়ে এলো সতু মিয়ার মুখ দিয়ে। যে মোহাচ্ছন্ন গন্ধে সতু মিয়া এখানে এসেছিল সেই গন্ধটা তখন আরও বাড়তে শুরু করেছে। সতু মিয়া দেখতে পেল সেই মেয়েটা এখন জলের কাছ থেকে উঠে দাঁড়িয়েছে, তবে সে সামনের দিকে ঘোরেনি। মেয়েটার পরনের সেই সাদা রঙের শাড়িটা তার নিম্নাঙ্গ থেকেও আস্তে আস্তে নেমে যাচ্ছে। শাড়িটা আস্তে আস্তে নেমে জলের মধ্যে গিয়ে পড়ল। মেয়েটা এখন তার দিকে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, তার গোটা শরীর নিরাবরণ। অন্য কোনো সময় হলে এমন একটা দৃশ্য সতু মিয়াকে আর দাঁড় করিয়ে রাখতে পারত না। এক্ষুনি সে ঝাঁপিয়ে পড়তো ওই নারী শরীরের ওপর, তারপর দাঁত বের করে শরীরের অন্যান্য মাংসপেশির সাহায্যে খুবলে নিত সেই নারী শরীরটা, মিটিয়ে নিত নিজের শরীরের সমস্ত কামনা। কিন্তু এমন এক পরিস্থিতিতে সে দাঁড়িয়ে রয়েছে যেখানে তার কামনা তো অনেক দূরের কথা, তার গোটা শরীর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। সে বুঝতে পারছে ওই মেয়েটার হাত থেকে তার আজ নিস্তার নেই। সতু মিয়া তবু একবার শেষবারের মতো চেষ্টা করল, ছেলেটাকে একটা হাত দিয়ে ছাড়িয়ে দৌড়ানোর চেষ্টা করতে হবে। তবে সে চেষ্টা করতে যেতেই সেই মেয়েটা এবার সামনের দিকে ঘুরে তাকালো, আর সতু মিয়া দেখতে পেল সেই মেয়েটার দুটো চোখে কোনো মনি নেই। দুটো সাদা ঘোলাটে চোখ তার দিকে তাকিয়ে আছে। তার বিভৎস মুখে দাঁতগুলো যেন ঝকঝক করছে, তার ঠোঁট দুটো কেমন যেন লালচে হয়ে রয়েছে, তার মাথার কালো চুল নেমে এসেছে বুকের দুপাশে। চুলগুলো যেন বুকের উন্মুক্ত স্তন ঢাকতে সাহায্য করছে, বাকি সবটুকু নিরাবরণ। কিন্তু এখন এই নারী শরীরের সৌন্দর্য দেখার মতো মনের অবস্থা তার নেই। এবার পাশে দাঁড়িয়ে থাকা সেই বাচ্চাটার দিকে তাকাতে দেখতে পেল বাচ্চাটার চোখ দুটো তেমনই সাদা, তারও চোখে কোনো মনি নেই। বাচ্চাটা হাসতে হাসতে তার হাতের আঙুলটা টেনে নিজের মুখে পুড়ে দিল। একটা প্রবল যন্ত্রণায় চিৎকার বেরিয়ে এলো সতু মিয়ার মুখ থেকে। সে বুঝতে পারল বাচ্চা ছেলেটার দাঁতের কামড়ে তার মাঝের আঙুলটা হাত থেকে বিচ্ছিন্ন হয়ে তার মুখের ভেতর চলে গেছে। বাচ্চা ছেলেটা তার হাত ছেড়ে দিল। সতু মিয়া আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধপ করে মাটিতে পড়ে গেল। বাচ্চা ছেলেটা নিজের হাত দিয়ে সেই কাটা আঙুলটা মুখের ভেতর থেকে বের করে আনলো। তারপর সেই কাটা আঙুলটা একটা হাত দিয়ে নিজের চোখের সামনে তুলে ধরে দেখতে লাগলো। কাটা আঙুলের এক প্রান্ত থেকে বেরিয়ে আসা ফোঁটা ফোঁটা রক্ত ছেলেটা নিজের লকলকে জিভ দিয়ে চাটতে লাগলো। সতু মিয়া সেদিন সব দেখতে পারলেন না। হাতের আঙুল কাটা যাওয়ার যন্ত্রণার একটা প্রচণ্ড ভয় তার যেন গলা টিপে ধরতে শুরু করেছিল। এবার সেই মেয়েটা ফ্যাস ফ্যাসে গলায় বলল, তোদের তিনজনকে আমি ছাড়ব না, তোদেরকে আমি মারবই তোদেরকে আমি। কিন্তু কিন্তু তুই কি করে ফিরে এলি? তোকে তো আমরা আমি আমার কথা রেখেছি, প্রতিশোধ আমি নেব, আমার মৃত্যুর প্রতিশোধ আমি নেব। না না না, এই হতে পারে না, এই হতে পারে না। এমন দুর্ধর্ষ ভয়ের কথা শুনে সতু মিয়ার বুকের বল যেন চুপসে বেলুনের মতো হয়ে গিয়েছিল। সতু মিয়া ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাত দুটো কোনো রকমে জড়ো করে বলল, আমার ছেড়ে দে মাধবী, আমার ভুল হয়ে গেছে মাধবী, আমার ছেড়ে দে।
কি দোষ করেছিলাম আমি? বল, কি দোষ করেছিলাম? আমার ছেলেটা কি দোষ করেছিল? বল বল। আমি 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 সব বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আমার ভুল হয়ে গেছে, একেবারে ভুল হয়ে গেছে। ছেড়ে দে মামা, এইবারকার মতো ক্ষমা করে দে মাধবী, আমার ছেড়ে দে। সেই নারী মূর্তিটা তার একটা হাত ওপরের দিকে তুলে সতু মিয়াকে প্রশ্ন করছে, আর সতু মিয়া সেদিকে তাকিয়ে দেখছে চাঁদের আলোয় তার হাতে লম্বা নখগুলো ঝকঝক করে উঠছে ছুরির ফলার মতো। মেয়েটা ততক্ষণে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে এসেছে। একটা কর্কট শব্দ শুনে পাশের দিকে তাকিয়ে সতু মিয়া দেখতে পেল তার কাটা আঙুলটা বাচ্চা ছেলেটা কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর মাঝে মাঝে অদ্ভুতভাবে হেসে চলেছে। সেই হাসির শব্দে সেই বিভৎস মেয়েলি মূর্তিটা তাকাচ্ছে বাচ্চা ছেলেটার দিকে। সতু মিয়া সব বুঝতে পেরেছিল কেন এমন হচ্ছে তার সাথে, কিন্তু সে শুধু এটুকুই বুঝতে পারছিল না এই বিভৎস মৃত্যুর হাত থেকে সে বেঁচে ফিরবে কিভাবে। মেয়েটা কিন্তু তার সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। তার একটা হাত রাখলো সতু মিয়ার ঘাড়ের কাছে, তারপর নিজের লম্বা নখের খানিকটা তার ঘাড়ের ভেতর ঢুকিয়ে দিল। সতু মিয়া যন্ত্রণায় চিৎকার করতে যেতেই বাচ্চা ছেলেটা এগিয়ে এসে আরও একটা কাণ্ড করল। এতক্ষণ ধরে চিবিয়ে চলা ভেজা লালা মিশ্রিত সেই কাটা আঙুলটা সতু মিয়ার মুখের ভেতর চেপে ধরল। সতু মিয়ার গা গুলিয়ে বমি পেতে শুরু করলো, কিন্তু অবস্থাটা এমন যে সে কিছুই করতে পারছে না। প্রবল আতঙ্কে ভয়ে সবকিছু তার গলা চেপে ধরেছে। মেয়েটা কিন্তু ঘুরে দাঁড়ালো, তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো দিঘির দিকে। বাচ্চা ছেলেটা সেই কাটা আঙুলটা আবার তার মুখের ভেতর থেকে বের করে নিয়ে হাঁটতে হাঁটতে দিঘির দিকে যেতে লাগলো। সতু মিয়া মনে করলো হয়তো তাকে ক্ষমা করে দিয়েছে সে। অতি কষ্টে সে উঠে বসতে যাবে এমন সময় শুনতে পেল একটা কথা। একটা ফ্যাসফ্যাসে কর্কশ গলায় বলে চলেছে, আমার কাছে এদিকে আয়, আয় আমার কাছে আয়। প্রথমে সতু মিয়া বুঝতে পারে না, হঠাৎ করে কেমন যেন ঝাপসা হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। কোনো এক নিশির ডাকে সতু মিয়া হাঁটতে হাঁটতে নেমে গেছে সেই দিঘির মাঠের ধারে, সেই দিঘির মাটির পাড় ধরে। তার মনে নেই জল তার পা থেকে শুরু করে আস্তে আস্তে কখন গলা পর্যন্ত উঠে এসেছে। সেটা বুঝতে পারতেই যখন সবটা মনে পড়ল, তখন সতু মিয়া অবাক বিস্ময়ে ভয়ে পাথরের মূর্তির মতো হয়ে গেল। দেখল চাঁদের আলো হয়ে চারপাশে অথই কালো জল, আর সেই জলের মধ্যে সে একা দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই একটা ব্যাপার কিন্তু বুঝতে পারল সতু মিয়া। তার দুটো পা কেউ যেন ধরে রেখেছে। সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও এগিয়ে যেতে পারছে না। ঠিক তখনই সতু মিয়ার মনে হলো তার ঘাড়ের ঠিক পেছনে একটা ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ছে। কোনো রকমে মাথাটা পেছনের দিকে ঘোরাতেই দেখতে পেল সেই ভয়ানক মূর্তিটা মুখে আগে থেকেই হিংসাত্মক হাসি লেগে, তার দুটো সাদা চোখ যেন তার দিকে তাকিয়ে। সতু মিয়া পেছনের দিকে ঘুরে কিছু একটা বলতে যাবে, তার আগেই দুটো হাত জলের ভেতর থেকে বেরিয়ে এসে একটা হ্যাঁচকা টানে তার মাথাটা ঘুরিয়ে দিল পেছনের দিকে। তার সাথে সাথে একটা অট্ট হাসিতে ফেটে পড়ল দিঘির আশপাশটা। সব কিছু যেন তারপর কোথায় যেন মিলিয়ে গেল জলের তলায়। আবার সেই আগের মতো একটা ঠান্ডা বাতাস উড়ে গেল দিঘির ওপর দিয়ে। আচ্ছা বাবা, এই যে আমাদের গ্রামের জগন্ময় কাকু মারা গেল, তারপর সতু মিয়া মারা গেল, এদেরকে মারছে বলো তো? কে আর মারবে মা? এরা তো আর কেউ ভালো লোক ছিল না। জীবনে কত অন্যায় করেছে, তাদেরই পরিবারের কেউ হয়তো বদলা নিচ্ছে। বাবার কথাটা মৃণালিনীর মনোপুত হলো না। সে জগন্ময়ের মৃতদেহটা যেমন দেখেছে, সতু মিয়ার মৃতদেহটা অনেকটা তেমনই, শুধু তার আঘাতের চিহ্ন ছিল। তবে দুজনের ঘাড়ই যেন কেউ প্রবল টানে ভেঙে দিয়েছে। শুধু ভেঙে দেওয়া নয়, তার মাথাটা যেন কয়েকবার পাক দিয়ে কেউ ঘাড় একদম চুরমার করে দিয়েছে, যাতে মাথাটা বাঁধা ঢিলের মতো লক লক করে।
মৃণালিনী একটু চিন্তা করে বলল, না গো বাবা, আমার কিন্তু সেটা মনে হয় না। কোনো মানুষ ওভাবে কারোর ঘাড় ভেঙে দিতে পারে না গো। ওই দিঘির পার ভালো নয় বাবা, তুমি তো নিজেই বলেছিলে। এসব ভূত প্রেতের কাজ নয় তো বাবা? হারাধন কিছু বলল না, চুপ করে রইল। হারাধন নিজেও বুঝতে পেরেছিল এ কাজ কার। এ গ্রামের অনেকেই বুঝতে পেরেছিল, কিন্তু ওদের সরাসরি গিয়ে অন্যায়ের কথা বলার মতো ক্ষমতা কারণ নেই। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। এই দুনিয়ার বুকে একটা গাছের পাতা ছিঁড়লেও তার প্রতিফলন কোথাও না কোথাও পাওয়া যায়। হারাধন বুঝতে পেরেছিল এই কাজ সেই অভাগী মাধবীর। না হলে গ্রামে তো আর কেউ মরল না। বেছে বেছে জগন্ময় মরল, আর সতু মিয়া মরল, আর বাকি রইল একজনই, ওই নিশিলাল। তোর এসব বোঝার কথা নয় মা। তুই এসব নিয়ে বেশি ভাবিস না। যে যা করেছে তার পাপের ফল তার মিলবে। এখন খেতে দিয়ে দে, খেয়ে দে ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতে মাসখানে কেটে গেল। নিশিলাল বুঝতে পেরেছিল এরপর তার পালা। সেখানে গিয়ে ভালো করে ওঝাকে দেখালো। তার হাতে বাঁচার জন্য একটা মাদুলি দিয়ে দিল ওঝা, এবং বারংবার বলে দিল, কোনো পরিস্থিতিতেই যেন ওই মাদুলি শরীর থেকে খোলা না হয়। ওই মাদুলি খুললে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। নিশিলালের গ্রামে ফিরে আসার প্রয়োজন ছিল। গ্রামে তো অনেক জমি জমা রয়েছে, তার বাড়ির অন্যান্য লোকেরা সেসব লুটে পুটে খাবে। মাদুলি পরে নিশ্চিন্ত মনে নিশিলাল যখন গ্রামে ফিরল, তখন সবাই অবাক হয়ে গেল। সবাই ভেবেছিল নিশিলাল বোধহয় বাইরে কোথাও গিয়ে মরেছে। কিন্তু তাকে ফিরে আসতে দেখে গ্রামের কিছু লোক যেমন খুশি হলো, তেমন কিছু লোক আড়ালে আবডালে বলতে লাগলো, এখনো বোধহয় মেয়েটার মুক্তি হলো না। ওই হারামজাদাটাকে মারতে না পারলে মেয়েটার মুক্তি হবে না। একদিন রাতে মৃণালিনী বাড়ি থেকে রাতের বেলা প্রকৃতির ডাকে বেরিয়েছিল। তাড়াতাড়ি বাড়ির পেছনের দিকে ছোট্ট জায়গায় কাজ সেরে ঘরের ভেতর ঢুকতে যাবে, এমন সময় মাটির রাস্তার দিকে দেখতে পেল কে একজন মাটির রাস্তা ধরে সামনের দিকে হেঁটে চলেছে। আকাশের চাঁদের আলো থাকলেও খুব বেশি তাতে দেখা যায় না। লোকটা কে সেটা মৃণালিনী বুঝতে পারল না। একবার ভাবল তাড়াতাড়ি গিয়ে বাবাকে ডাকে। তারপরেই মনে হলো বাবাকে যদি এ কথা বলে তাহলে বাবা আর বেরোতে দেবে না, এমনকি একা একা বেরোবার জন্য তাকে বকবে। মৃণালিনীর বয়স কম হলেও তার সাহস অনেক বেশি। বোধহয় দুনিয়াতে যারা নিজে থেকে বেশি সংগ্রাম করে তাদের ভয়টা একটু বেশি কমে আসে। মৃণালিনীর ভয় কমে এসেছিল। কোনো রকমে চাঁদের আলোয় হাঁটতে হাঁটতে সে বাড়ির একেবারে বাইরের দিকে বেড়ার কাছে এসে দাঁড়াতেই বুঝতে পারল যে হেঁটে সামনের দিকে যাচ্ছে সে একটা মানুষ। আর শুধু মানুষ নয়, সে একটা পুরুষ মানুষ। তবে এত রাতে হেরিকেন ছাড়া কেউ কোথাও যায়? গ্রামের লোকেদের কাছে কানাঘুষো মৃণালিনী শুনেছিল জগন্ময় আর সতু মিয়াকে নিশীতে ডেকে নিয়ে গিয়েছিল, তারপর ওই জলে ডুবিয়ে মেরেছে। যদি তেমনটাই হয় তাহলে এই লোকটাকেও নিশীতে ডেকে নিয়ে যাচ্ছে না তো? এটা তাহলে কে? নিশিলাল? মনের মধ্যে একগাদা ভয় এসে এক মুহূর্তে জমা হলেও কেমন যেন কৌতূহল অনুভব করল মৃণালিনী। এই নিশিলালের পেছন পেছন যদি গিয়ে দেখা যায় আসলে কে সব করছে, কোনো মানুষ নাকি অন্য কিছু। মৃণালিনী শুনেছে যে এই কাজ করছে সে মেয়েদের কোনো ক্ষতি করবে বলে মনে হয় না। আর এই তিনজনের ওপর তার নিশ্চয়ই কোনো একটা আক্রোশ রয়েছে, তাই সে এই কাজ করছে। বাবা তো নিজেই বলে, অকারণে কোনো কিছুই এই দুনিয়ার বুকে হয় না। এত রাতে গ্রামের পথে আলো ছাড়া হেঁটে যাচ্ছে কে? প্রবল ভয় আর কৌতূহল যখন একসাথে কাজ করে তখন শেষমেশ জয় হয় কৌতূহলের। মৃণালিনীরও তাই হল। ঘরের ভেতর থেকে একটা হেরিকেন বের করে এনে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো গ্রামের পথ ধরে। লোকটা এতক্ষণে খানিকটা এগিয়ে গেছে, কিন্তু তার চলার গতি ধরতে বেশি সময় লাগলো না। হেরিকেন নিয়ে গ্রামের পথে এভাবে রাতের বেলা মৃণালিনী এর আগে কখনো আসেনি। একটা ঠান্ডা হাওয়া বারবার এসে লাগছিল মৃণালিনীর গায়ে।
তার গায়ের কাপড়টা সে কোমরের কাছে শক্ত করে বেঁধে নিয়েছে, মাথার চুল শক্ত করে খোঁপা করা। মৃণালিনীর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছিল এই ঠান্ডা রাতে। লোকটা একভাবে সামনের দিকে হেঁটে চলেছে, কোনো দিকে তাকাচ্ছে না। হাঁটতে হাঁটতে লোকটা যখন সেই দিঘির পাড়ে চলে এলো, মৃণালিনী দিঘির পাড়ে একটা জঙ্গলের একপাশে এসে থমকে দাঁড়ালো। ঠিক তখনই দেখা গেল চাঁদের আলোয় দিঘির পাড়ে ফুটে উঠেছে একটা ছায়া মূর্তি। ও অন্ধকারে ওটা কি? ওখানে ওখানে তাহলে কি গ্রামের সবাইকে যে মারছে সে? সেদিকে তাকিয়ে অবাক হয়ে মৃণালিনী দেখে চলেছে। এমন সময় তার মনে হলো তার পাশে রাখা হেরিকেনটা একটা কচকচ শব্দ হচ্ছে। নিচের দিকে তাকাতে মৃণালিনী যা দেখতে পেল তাতে তার বুকের ভেতরের সমস্ত রক্ত যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মৃণালিনী দেখতে পেল একটা ছোট্ট বাচ্চা ছেলে দুটো হাত দিয়ে হ্যারিকেনটা তুলে ধরেছে। বিভৎস মূর্তিটা এখানে কোথা থেকে এলো? হে ভগবান, হে ভগবান, আমাকে বাঁচাও, বাঁচাও ভগবান। বাচ্চাটা হাতে তুলে ধরার জন্য হেরিকেন থেকে এমন শব্দ আসছে। বাচ্চা ছেলেটার দুটো চোখ কিন্তু সাদা ঘোলাটে, তার মুখের হাসিটা শান্ত, তার মুখ কেমন যেন ফুলে রয়েছে। মৃণালিনী ভয় একটা চিৎকার করে ছুটে গেল দিঘির পাড়ের দিকে। আর তখনই একটা ব্যাপার ঘটে গেল। এতক্ষণ ধরে নিশিলাল এদিক ওদিক তাকিয়ে সেই ছায়ামূর্তিকে দেখতে না পেয়ে মৃণালিনীর ছায়া দেখতে পেয়ে গর্জন করে বলে উঠল, তবে রে দাঁড়া, যতক্ষণ আমার হাতে এই তাবিজ। নিশিলাল নিজে যে হাতের তাবিজটা শক্ত করে ধরতে গিয়েছিল, হঠাৎ করে সে বুঝতে পারল তার হাতের কাছে কোনো তাবিজ নেই। এদিকে মৃণালিনী ভয়ে দৌড়ে এসেছিল দিঘির কাছে। এখন সেই দিঘির একপাশে মাটির ওপর বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো সে। আর মুখ থেকে বেরিয়ে এলো, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমায় ছেড়ে দাও। বিড়বিড় করে কথাগুলো বলে চলেছে। ওদিকে বাচ্চা ছেলেটা হাসতে হাসতে হাতের হেরিকেনটা তুলে নিয়ে হেঁটে আসছে দিঘির দিকে। নিশিলাল ভয় কাঁপতে কাঁপতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে একটা শক্ত হাত চেপে ধরল তার গলা। চিৎকার শুনে তার দিকে তাকাতে মৃণালিনী দেখতে পেল সেই ছায়ামূর্তিটা চেপে ধরেছে নিশিলালের গলা। সেই ছায়ামূর্তি মৃণালিনীর দিকে তাকালো। মৃণালিনী ভয় পেলেও একটা অদ্ভুত কারণে চোখ সরাতে পারে না সেই ছায়ামূর্তিটার দিক থেকে। সে শুনতে পেল ছায়ামূর্তিটা বলছে, আমি তোর কোনো ক্ষতি করব না। তুই আমায় চিনতে পারছিস না? আমায় চিনতে পারছিস না তুই? আমি তোর মাধবী দিদি। অবাক হয়ে গিয়েছিল সে। এবার ভয় আতঙ্ক সবকিছু মিলে মৃণালিনী কেমন পাথরের মতো হয়ে গেল। তার চোখ বেয়ে নেমে আসতে লাগলো জল। সে কাঁপা কাঁপা গলায় বলল, মাধবী দিদি, মাধবী দিদি, তুমি তো। আমি জানি শয়তানগুলো বলেছিল আমি আমার ছেলেকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে গিয়েছি পাশের গ্রামের কারোর সাথে, কিন্তু মিথ্যে বলেছিল। সেদিন রাতে ঝড় বৃষ্টির সুযোগে বাড়িতে এসে ঢুকেছিল ওরা। তারপর আমার চরম সর্বনাশ করেছিল। আমাকে খুন করে ওরা, এমনকি আমার ছেলেটাকে রেহাই দেয়নি। আমাদের দুজনের মৃতদেহের সাথে বড় পাথর বেঁধে তিনি রাতে দিঘির জলে ডুবিয়ে দেয়। শেষ মুহূর্তে বলেছিলাম ফিরে আসবো, ওদেরকে শাস্তি দেব। আজ নিশিলালকে মারলে আমার শাস্তি সম্পূর্ণ হবে, আমি মুক্তি পাব। একটা ভয়ানক হাসিতে ভরে উঠতে লাগলো চারপাশটা। নিশিলাল হাঁটতে হাঁটতে নেমে গেল জলের মধ্যে, আর নিশিলালের শরীরটা ছুঁড়ে দিল জলের মধ্যে। জল থেকে উঠে আসার প্রবল চেষ্টা করলো সে, কিন্তু তাকে উঠতে দিল না সেই ছায়ামূর্তি, অর্থাৎ
মাধবীর প্রেতাত্মা। আর নিশিলালের চিৎকার থেমে যাওয়াতে মৃণালিনী বুঝতে পারল নিশিলালের মৃতদেহটাও কাল সকালে ভেসে আসবে জলে। পেছনের দিকে একটা শব্দ শুনতে পেয়েছে। পেছনে তাকাতেই মৃণালিনী দেখতে পেল তার পেছন পেছন এসে দাঁড়িয়েছে সেই বাচ্চার ছেলেটা। তবে এখন তার মুখটা আগের মতো বীভৎস নেই। তার দুটো চোখ যেন শান্ত নিরীহ, তার মুখের হাসিটা আগের থেকে কম। হ্যারিকেন তার হাতে ধরা রয়েছে। এখন যেন মৃণালিনী বুঝতে পারল এই বাচ্চা গোপাল ছাড়া অন্য কেউ হতে পারে না। সেই গোপাল যাকে কোলে করে সে গ্রামের পথে ঘুরে বেরিয়েছে, সেই বীভৎস মূর্তি এখন আগের মতো মূর্তি হয়ে দাঁড়ানো থাকে। এখন আগের মতো মনে হচ্ছে না তাকে। তার শাড়ি এখন তার লজ্জা রক্ষা করছে। জলজলে চোখে তাকিয়ে মাধবী মৃণালিনীকে বলল, আমার প্রতিশোধ শেষ। তুই গ্রামের লোকেদের বলে ওই দিঘির তলা থেকে আমার মৃতদেহটা তুলে আনিস। আমি আর আসবো না রে, আর আসবো না। ভালো থাকিস। মৃণালিনীর চোখের সামনে দুজন হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। মৃণালিনীর দু চোখ বেয়ে নেমে আসতে লাগলো জল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমি করব মাধবী দিদি, আমি তোমার আর গোপালের মৃতদেহ নিশ্চয়ই উদ্ধার করব, তোমাদের নিশ্চয়ই মুক্ত করব। বাবা ঠিকই বলেছিল মাধবী দিদি, এই দুনিয়াতে একটা গাছের পাতা ছিঁড়লে তার ফল পাওয়া যায়। তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো মাধবী দিদি। এই কথা বলে মৃণালিনী আস্তে আস্তে উঠে দাঁড়ালো। আর তখনই অন্ধকারে চাঁদের আলোয় দিঘির দিকে তাকিয়ে দেখতে পেল দিঘির জলের মাঝে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। সেই আগের মতো বিভৎস একটা মূর্তি, তার কোলে একটা বাচ্চা ছেলে। মৃণালিনী জানে ওটা তার মাধবী দিদি আর তার আদরের গোপাল। তার আস্তে আস্তে জলের মধ্যে ডুবে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। অমর সাদা রুমালটা দিয়ে মুখটা ভালো করে একবার মুছে নিল। তারপর রুমালটা পকেটে পুরে হাঁটা লাগালো বাড়ির পথে। আজ প্রায় 3 বছর পর নিশুতিপুরের মাটিতে পা রেখেছে ও। জ্যোৎস্নার আলোয় গ্রামটাকে অদ্ভুত মায়াবী দেখাচ্ছে। সবকিছু যেন স্পষ্ট দেখা যাচ্ছে। মাঝে মধ্যে দূরে কোথা থেকে যেন কতগুলো শেয়াল ডেকে উঠছে একসাথে। নীল দিঘির পাশ দিয়ে মেঠো রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছে অমর। গলা থেকে নিজে নিজেই কয়েকটা গানের কথা আর সুর ভাসিয়ে দিয়েছে রাত শেষের প্রকৃতির এই আশ্চর্য শোভা দেখে। আর সেগুলো দূর দূরান্তে দায়িত্ব নিয়ে বয়ে নিয়ে যাচ্ছে নীলদিঘির ওপর দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাসগুলো। সূর্যদেব এখনো প্রকট হয়নি, তবে চাঁদ মামাকেও আর দেখা যাচ্ছে না। আলো আঁধারিরা খেলা করে যাচ্ছে গোটা গ্রাম জুড়ে। বাড়ির সামনে এসে দরজার কড়াটা ধরে বেশ কয়েকবার টোকা মারল অমর। কিছুক্ষণ দাঁড়ানোর পর দরজার ওপার থেকে শুনতে পেল কারুর পায়ের আওয়াজ। কিছুক্ষণের মধ্যেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল জরাজীর্ণ দরজাটা। সূর্যের প্রথম আলোয় অমর দেখতে পেল মায়ের ঘুম জড়ানো মুখটা। কে কে আপনি? কাকে চাই? দেখি মা, নিজের ছেলেকে চিনতে পারছো না? অমর। চোখের পলকে 50 ঊর্ধ্ব মহিলার চোখে খেলে যায় একটা আনন্দের ঝলকানি। চাঁদের মতো ঘুমের রেশগুলো ঢাকা পড়ে যায় সেই দুই চোখের কোঠরে।
এতদিন পর বুড়ো বাপ মার ছোট বোনটার কথা মনে পড়লো তো? হ্যাঁ, একটু অভিমানী হয়ে যে কথাটা বলেছে শ্যামলী দেবী, তার বুঝতে বাকি থাকে না অমরের। চট করে মায়ের দুই পায়ে হাত ছুঁয়ে বলে, অফিসের কাজে যে নিঃশ্বাস ফেলা পর্যন্ত সময় ছিল না মা। তবে এবার বেশ কিছুদিন থাকবো বলে এখানে এসেছি। আর তার থেকেও বড় কথা কি জানো, তোমার ছেলে প্রমোশন পেয়েছে। ছেলের সব কথা বুঝলেও শক্ত ইংরেজি শব্দটার অর্থ কিছুই বুঝতে পারলেন না শ্যামলী দেবী। মায়ের চোখ মুখ দেখে অমর বলে উঠল, প্রমোশন? প্রমোশন মানে হচ্ছে তোমার ছেলের পদোন্নতি হয়েছে। বলিস কি খোকা, এ তো বড় আনন্দের খবর। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বাবাকে ডাকি। আয় আয়, তুই ভেতরে আয়। মায়ের আনন্দ দেখে অমরও বেশ খুশি হলো, বলল, আহা না না মা, বাবা ছুটকি ঘুমোচ্ছে, ঘুমো, ওদের আর তুলনা এখন, উঠলেই তো জানতে পারবে। ছেলের বারণ মেনে শ্যামলী দেবী বললেন, আচ্ছা বেশ, তুই হাত মুখ ধুয়ে রান্নাঘরে আয়। পরিশ্রম করে এসেছিস, পেটে কিছু দিতে হবে তো নাকি? যা বাবা যা। না মা, আর কিছু খাবো না, পেটটা ভরাই আছে। রাস্তায় খেয়ে নিয়েছি, এখন বরং একটু শুই, বুঝলে? তারপর না হয় খিদে পেলে খেয়ে নেবো রাতে। তুমি যাও, শুতে যাও। ছেলের কথা শুনতে শুনতেই সদর দরজাটার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে শ্যামলী দেবী। বলে, আচ্ছা বেশ, তাই কর না হয়। তা হ্যাঁ রে, খোকা বৌমাকে দেখছি না যে, বৌমাকে নিয়ে আসিস নি? এই প্রশ্নটা শুনে অমরের সব হাসি যেন মুখ থেকে মিলিয়ে যায়। বলে, না মা, ও আসলে ছুটি পায়নি, তাই আমার সাথে আসতে পারলো না। ও চেষ্টা করবে বলেছে, ছুটি পেলেই চলে আসবে। মন মতো উত্তর পেয়ে শ্যামলী দেবী বললেন, ও আচ্ছা বেশ, তুই যা, এবার হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নে। যা বাবা যা। এই দাদা ওঠ, কি রে উঠবি তো? এই দাদা। চোখ খুলতে ইচ্ছে না করলেও এতবার ডাকার পরও কোনো মানুষের নিশ্চিন্তে ঘুমের মধ্যে ডুবে থাকা একান্তই সম্ভব নয়। ঘুম জড়ানো চোখে বেশ ঝাঁঝিয়ে উঠে অমর বলল, আহ আহ ভাঙালি তো সকাল সকাল কাঁচা ঘুমটা। দেবো দেবো একটা কান মুলে। বিছানা থেকে এক লাফে মেঝের ওপর নেমে যায় রুমি। বলে, এতদিন পর বাড়ি আসলি আর আমার সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বললি না। যা, তোর সাথে আর কোনো কথা নেই। বাবা নিচে ডাকছে তোকে, তাই ডাকতে এসেছিলাম। বোনের কথাটা অমরের ঠিক কোথায় গিয়ে আঘাত হানল তা বুঝতে পারে না অমর। কিছু একটা বলতে যাবে, কিন্তু সেই সুযোগ না দিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল রুমি। কি করবে বুঝতে না পেরে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসে অমর। দাওয়ায় বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন ৬০ ঊর্ধ্ব ভদ্রলোক। মাথা ভর্তি সাদা চুল, চোখে পুরু লেন্সের একটি চশমা। পায়ের আওয়াজ শুনে খবরের কাগজের থেকে চোখ না সরিয়েই ভদ্রলোক বেশ গুরুগম্ভীর স্বরে বলে উঠলেন, কখন আসলে? আগে বাবা, আজ ভোরবেলায়। তোমার মায়ের কাছে শুনলাম খুশির খবরটা। তা প্রমোশন পেয়ে কি হলে এখন? হ্যাঁ, ম্যানেজার। বাহ, বেশ ভালো, খুব খুশি হলাম শুনে। সমরবাবুর কাছে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে অমর বলল, আচ্ছা, ছুটকি বলল যে আপনি ডেকেছিলেন, কিছু জরুরি কথা আছে? হ্যাঁ, বুঝলে গিন্নি, তোমার খোকা বড় হয়ে গেছে। সে বুঝে গিয়েছে যে তার বাবা কেবল এইসব কথা বলার জন্য তাকে দোতলা থেকে ডাকেনি। বলি, তোমাদের বাপ ছেলের কথাবার্তা শেষ হলে বাজার দিয়ে ভালো মন্দ কিছু নিয়ে এসো দেখি, রান্না চাপাতে হবে যে। রান্নাঘর থেকে উত্তর দেন
শ্যামলী দেবী। এই সব কিছু শুনে একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে অমর। সমরবাবু বলেন, তা তোমায় যে জন্য ডেকেছি, আজ ভোরে যখন তুমি এসে পৌঁছেছ, তাহলে নিশ্চয়ই স্টেশন থেকে সারা রাত হাঁটা পথেই এসেছ। পঞ্চানন তলা থেকে ফেরার সময় তুমি কি নবারুণ জেঠুকে দেখেছ? কই না তো। কেন, কি হয়েছে বাবা? আজ সকালে নবারুণদার লাশ পাওয়া গেছে পঞ্চানন তলায়। রক্তশূন্য নিথর দেহ পড়েছিল সেখানে, আর গলার কাছে সাপে কাটা দাগের মতন। হ্যাঁ, কি বলছেন কি বাবা? যদিও ওটা সাপে কাটার দাগ নয়, নিশুতিপুর গ্রামীণ হাসপাতালে ডাক্তাররা বলেছেন এটা অন্য কোনো প্রাণীর দাঁতের চিহ্ন, এবং সেখান থেকেই শরীরের সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে। এখন গ্রামবাসীরা মনে করছে এ কোনো রক্তচোষার কাজ। কিন্তু আজ এই 2023 সালে এসে কি এটা যুক্তিসম্মত? কি মনে হয় তোমার? ধুস, রক্তচোষা আবার হয় নাকি? দেখো, কোনো বন্য পেছনে যে প্রাণীর আবির্ভাব রুমি ঘটেছে এসে এই কখন গ্রামে। দাঁড়ালো অমর তা খেয়ালই করেননি। রুমির কথা শুনেই সমরবাবু বলেন, কিন্তু গ্রামবাসীদের বোঝাবে কে? তবে হ্যাঁ, হয় বন্য প্রাণী অথবা নবারুণদার কোনো শত্রুর কাজ। সত্তরেরই কাজ। দিন দিন যা শুরু করেছিলেন উনি, ভগবান নিজেই তার শাস্তি দিয়েছেন। তাই বলে একজনকে এইভাবে খুন করবে এই গণ্ডগ্রামে? এত সুপরিকল্পিত খুন? না, অসম্ভব। এটা একেবারেই অসম্ভব। তবে কাজটা যেই করে থাকুক না কেন বাবা, সে কিন্তু তোমার ভালোই করেছে। কেন? দেখ দাদা, মোড়ল জেঠুর পর নবারুণ জেঠুরই মোড়ল হওয়ার কথা। এখন তো সে আর নেই, তাহলে বাবার গ্রামের পরবর্তী মোড়ল হওয়া আর কেউ আটকাতে পারবে না। ছি মা, তুমি কি মনে করো তোমার বাবা মোড়ল হওয়ার জন্য একজন মানুষের অপমৃত্যুতে আনন্দিত হবে? শ্যামলী দেবী হাওয়া গরম বুঝে সমরবাবুর উদ্দেশ্যে বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, এবার বাজারটা সেরে আনো। আর অমর, বাবা তুই আয় আয়, মুখে কিছু দে দেখি এবার। আর এই যে মেয়ে, তুমিও যাও, নিজের কাজ করো হে। শ্যামলী দেবীর এই অসাধারণ কাজ বন্টনের বিপরীতে কেউ আর কোনো কথা বলারই সুযোগ পেল না। যে যার নিজের কাজের উদ্দেশ্যে পাড়ি দিল। দুপুরে চুনো মাছের চচ্চড়ি আর সোনামুগের ডাল দিয়ে বেশ ভালোই খানাপিনা হলো অমরের। শ্যামলী দেবী ছেলের সবথেকে প্রিয় খাবারগুলো রেঁধে রেখেছে যে। খাওয়ার মাঝে ভাই বোনের খুনসুটি তো লেগেই রয়েছে, তবে মনটা একটু খারাপ থাকার দরুন মাঝে মধ্যেই বিরক্তি প্রকাশ করতে দেখা যাচ্ছে সমরবাবুকে। খাওয়া দাওয়া সেরে বোনকে নিয়ে গ্রামটা একবার চক্কর কেটে আসলো অমর। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। চাটুজ্যদের ঠাকুরবাড়ি থেকে ভেসে এলো কাঁসর, ঘণ্টা, শঙ্খের আওয়াজ। সূর্যবিহীন আকাশের গায়ে আজও গোল থালার মতো দেখা যাচ্ছে চাঁদকে। এই সময় রুমি বলে ওঠে, এই দাদা, পকেটে পয়সা এনেছিস? অমর মন দিয়ে সামনের মাঠটার দিকে কি যেন একটা দেখছিল। বোনের প্রশ্নটা ও প্রথমে খেয়াল করল না। দাদার মন অন্যদিকে দেখে কাঁধের ওপর সামান্য একটা ধাক্কা মেরে আবার বলে, এই দাদা, কি রে, বলবি তো, পয়সা আছে এখন তোর কাছে? এইবার কথাটা কানে গিয়ে পৌঁছয় অমরের। বিরক্তির সুরে বলে, হ্যাঁ আছে। কেন, কি হয়েছে? চ না, তাহলে একটু তেলে ভাজা নিয়ে যাই। অনেক দিন পর সবাই আবার একসাথে বসে তেলে ভাজা খাবো, উঠোনে বসে। বোনের উজ্জ্বল দুটি চোখের দিকে চেয়ে নিজের মনের বিরক্তি ভাবটার ওপর দাঁড়ি টেনে দিয়ে বললে, আচ্ছা বেশ, নিয়ে আয়, আমি এখানেই অপেক্ষা করছি। বলেই পকেট থেকে 20 টাকার নোট বোনের হাতে ধরিয়ে দেয়।
আচ্ছা বেশ, আমি এই যাব আর এই আসবো। মা, ও মা, দাদা কোথায় গো? মেয়ের প্রশ্নে একটু অবাক হয়ে শ্যামলী দেবী বলেন, কেন, তোকে নিয়েই তো বেরিয়েছিল। হ্যাঁ, আমাকে তেলে ভাজা আনতে পাঠিয়ে দাদা বিলুর মাঠের ওখানে দাঁড়িয়েছিল। আমি ফিরে এসে দেখি দাদা কোথাও নেই, তাই একা একাই চলে আসলাম। আমি আর এক পাক চক্কর দিতে গেছিলাম, বুঝলি মাথামোটা। হাসতে হাসতে বাড়ির ভেতর পা রাখল অমর। মা, তোমার ছেলে কিন্তু আসার পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি কিছু বলবে না তো ওকে? ছেলে মেয়ের খুনসুটি দেখে হাসিটা অতি কষ্টে চেপে নিয়ে শ্যামলী দেবী বলেন, হ্যাঁ রে, তোরা কি আর বড় হবি না? আয় আয়, খেয়ে নে, তেলে ভাজাগুলো ঠান্ডা হয়ে যাবে এবার। রাতে আর কিছুই তেমন খেতে ইচ্ছে করল না অমরের। সোজা দোতলায় এসে নিজের ঘরের দৌড় দিয়ে শুয়ে পড়ল অমর। তবে শোয়ার সময় যেই শান্তিটা উপভোগ করতে করতে গভীর ঘুমে ডুব দিয়েছিল, সেই একইভাবে ঘুম থেকে ওঠা হলো না অমরের। ঘুম ভাঙল অনেকজন মানুষের চিৎকার চেঁচামেচিতে। প্রথমে স্বপ্ন মনে হলেও সূর্যের আলো আর দরজার ওপর টোকা পড়ার আওয়াজ মিথ্যা প্রমাণ করল সেটা। দরজা খোলার সাথে সাথেই ঘরে এসে ঢুকল রুমি। দাদা, দাদা তাড়াতাড়ি চ, নিচে ওরা বাবাকে কি সব বলছে, তুই আয়, তাড়াতাড়ি আয়। কথাগুলো শেষ করেই এক টানে অমরের হাতটা ধরে নিচে নেমে আসে রুমি। আস্তে আস্তে অমর শুনতে পায় পাড়ার কানাই মজুমদার সমর চৌধুরীর উদ্দেশ্যে বলছেন, সমরদা, মোড়ল মশাইকেও কাল রাতে মৃত অবস্থায় পাওয়া গেছে। নবারুন্দার মতো ওর গলার কাছে সেই দুটো একই ধরনের গর্ত। ডাক্তারবাবু বলছেন নাকি ওর মৃত্যুর কারণ একই, রক্ত শুষে নিয়েছে যেন কেউ। কে করছে এটা বলতে পারো? হ্যাঁ, মানে সেই প্রশ্ন তোমরা আমায় কেন করছো কানাই? আমার পক্ষে কি এইসব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব? আপনি গতকাল বলেছিলেন এ কাজ রক্তচোষার নয়। শুধু গতকাল নয়, আজও আমি বলবো এ কাজ রক্তচোষার নয়। তবে এ কাজ কার চৌধুরী মশাই? গতকাল কেবল মোড়ল মশাই নয়, হঠাৎ যেই গরুটা সব থেকে ভালো দুধ দিত সেইটাকেও মেরেছে ওই রক্তচোষাটা। বিলুর মাঠের ওপর এখনো পড়ে আছে ওর দেহটা, চাইলে গিয়েই দেখে আসেন। ওটার গলার কাছেও 2 খান ফুটো রয়েছে। আমাদের গ্রামে নিশ্চয়ই কারোর কোনো জোর পড়েছে কানাই, তবে রক্তচোষা বলে যে কিছু হয় তা আমি বিশ্বাস করি না। কোনো বড়সড় চক্রান্ত চলছে আমাদের নিশুতিপুরে। একখান কথা বলবো না ভেবেও নিজেকে আর আটকাতে পারছি না চৌধুরী মশাই। কি কথা? এই সব কিছুর পেছনে আপনার হাত নেই তো? কথাটা শোনা মাত্রই 2 পা পিছিয়ে এলেন সমরবাবু। এ তুমি কি বললে কানাই? আমি নবারুন্দা মোড়ল মশাইকে? আর কিছু বলতে পারে না সমরবাবু। চোখের কোণায় একটা আলগা জলের রেশ বোঝা যায় সুস্পষ্টভাবে। দাসবাবু বলে ওঠেন, এ প্রশ্ন আমরা করতাম না চৌধুরী মশাই, তবে নবারুন্দা মোড়ল মশাইয়ের মৃত্যুর পর সব থেকে বেশি লাভ আপনারই হয়েছে, তাই নয় কি? এবার তো গ্রামের মোড়ল আপনি। এ তুমি কি বললে কানাই? আমি নবারুন্দা মোড়ল মশাইকে? না, আমি নই। আমি এই গ্রামের মোড়ল নই। যাদের জন্য আমি কাজ করব তারাই যদি আমায় সন্দেহ করে, সেই অপমানের বোঝা নিয়ে আমি কখনোই খোলা মনে কাজ করতে পারবো না। আপনারা দয়া করে এবার আসুন। আর আপনাদের যদি মনে হয় এইসব মৃত্যুর পেছনে আমার হাত রয়েছে, তবে আপনাদের মতন পদক্ষেপ নিন। না বাবা, এ আপনি কি বলছেন? এটা তো আপনার প্রাপ্য অধিকার। কয়েকজন সাময়িক সন্দেহ দৃষ্টির জন্য নিজের অধিকার ছেড়ে দেবেন না বাবা। সমরবাবুর সামনে এসে কানাই মজুমদার এবং তার সাঙ্গপাঙ্গদের দিকে
ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলে উঠল অমর। তবে তারপরই পেছন থেকে শ্যামলী দেবী এসে বললেন, না খোকা, তোর বাবা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এতগুলো বছর তো এদের প্রত্যেকের কথা ভেবে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন উনি। তার পরিবর্তে তো দেখতেই পেলি কি পেল উনি। ভবিষ্যতে এদের সবার জন্য উনি একইভাবে কাজ করবেন। তার জন্য গায়ের মোড়ল হওয়ার প্রয়োজন হবে না ওনার। কানাই ঠাকুরপো, আপনারা আসুন এবার। আর কোনো কথা বলতে পারে না অমর। মাটির দিকে চেয়ে থাকে এক মনে। সকালের অতিথিরা সদর দরজা দিয়ে বেরিয়ে যায় একে একে। শ্যামলী দেবী ছুটে চলে যান রান্নাঘরে। রুমি লক্ষ্য করে মায়ের মুখে আঁচল চাপা। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠোনের মাঝেই বসে পড়েন সমর চৌধুরী। চোখ দিয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা জল। আজ দেখতে দেখতে কেটে গেল 1 মাস। সেই অভিশপ্ত সকালের পর থেকে নিশুতিপুর গ্রামে এখন প্রায় প্রতি রাতেই পাওয়া যায় কোনো না কোনো জীবজন্তু অথবা মানুষের রক্তশূন্য মৃতদেহ। সারা গ্রাম জুড়ে এখন কেবলই মৃত্যুর হাতছানি প্রতি রাতে। চৌধুরী বাড়ির উঠোনে আজ সকাল থেকে রুমিকে দেখা যাচ্ছে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে। না না, কোনো মানুষের জন্য নয়, সে দাঁড়িয়ে রয়েছে কাক, শালিক, চড়াই, আরও কত নাম না জানা পাখিদের জন্য। তার কারণ হচ্ছে আজ সকাল সকাল শ্যামলী দেবী উঠোনে নানান ধরনের মশলা, আচার এসব শুকোতে দিয়েছেন। ছোট বোনের এই করুণ অবস্থা দেখে অমর বলে, মার কতদিন এভাবে তোমাদের মেয়েকে দাঁড় করিয়ে রাখবে? হ্যাঁ, পাত্রের খোঁজ শুরু করো। কলতলায় বাসন মাজতে থাকা অবস্থাতেই শ্যামলী দেবী বলেন, সেই এখন এই গায়ের ওপর কার যে দৃষ্টি পড়ল খেয়ে জানে। এখন মেয়েটাকে ভালোই ভালোই পার করতে পারলে হয়। এই সব কথাবার্তা শুনে রুমির মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। সে চুপ করে থাকে। বোনের মুখ দেখে আবারও কিছু বলতে যাচ্ছিল অমর, কিন্তু তার আগেই মা ঠাকুরন আসেন নাকি? সদর দরজায় দাঁড়িয়ে একজন মাঝবয়সী চেহারার লোক, চুলে চপচপে করে তেল মাখা, মুখ ভর্তি কাঁটা কাঁটা দাড়ি, তবে চেহারা বেশ সুঠাম। পরনে একটা সাদা গেঞ্জি আর লুঙ্গি। দরজার বাইরে দাঁড়িয়েই সজাগ চোখ দুটো দিয়ে চৌধুরী বাড়িকে যতটা সম্ভব একবার দেখে নিলেন। কাকে চাই? কথাটা বলতে বলতে দরজার কাছে এগিয়ে গেল অমর। আগে মা ঠাকুরন, বাবু আসেন। আমি রঘু, আপনাদের বাড়িতে যেই মেয়েটি কাজ করে মালতী, আমি তার স্বামী আছি। কথাগুলো শুনতে শুনতে রঘু নামের লোকটার ওপর ভালো করে নিজের চোখ দুটো বুলিয়ে নিল অমর। তারপর রুমির উদ্দেশ্যে বললে, ছুটকি, যা তো মাকে ডেকে নিয়ে আয় তো এখানে। বল মালতীর বর এসছে। আচ্ছা, একটু অপেক্ষা করুন আপনি, মা আসছে। শেষের কথাগুলো বলল রঘুর উদ্দেশ্যে। তার প্রত্যুত্তরে একটা হ্যাঁ সূচক মাথা নাড়ল সে। কি হলো রে অমর, কে এসেছে? কাপড়ের আঁচলে হাত দুটো ভালো করে ধুতে ধুতে দরজার সামনে আসলো শ্যামলী দেবী। মায়ের উদ্দেশ্যে অমর বলল, এই যে মা, ইনি তোমায় খুঁজছিলেন। দরজার বাইরের আগন্তুকের দিকে চেয়ে শ্যামলী দেবী বললেন, কি দরকার বাবা? তোমায় তো কোনোদিন দেখিনি আমি। আগন্তুক একগাল হাসি নিয়ে বললেন, আগে আমি মালতীর স্বামী মা ঠাকুরন। গেল 1 সপ্তাহ ধরে বউ আপনাদের বাড়িতে কাজে আসতে পারলো না কিনা, তাই আমায় পাঠালো। একটু ভাবুক মুখ করে শ্যামলী দেবী বললেন, তো মালতী আসলে না কেন এতদিন? আগে মা ঠাকুরন, ও পোয়াতি। এবার শ্যামলী দেবীর মুখে একটা আলগা হাসির রেশ ধরা পড়ল। বলল, বাহ বাবা, এ বড় আনন্দের খবর। আশীর্বাদ করি বাবা, তোমাদের ঘর আলো করে রাজপুত্তুর আসুক। হাত জোড় করে কপালে ঠেকালো রঘু। বলল, বাবা তাই আশীর্বাদ করেন মা। তবে আর একখান কথা বলার ছিল মা। হ্যাঁ বলো না বাবা, কি বলবে?
অমরের দিকে একবার তাকিয়ে রঘু বলল, আগে বুঝতেই তো পারছেন মা, আমাদের মতন মানুষেরা দিন আনি দিন খায়। একদিন দুজনের পেট কোনো রকমে চলে যেত, তবে এখন সে তিনজনের পেট চালানো মুশকিল হয়ে উঠেছে। আপনি যদি কিছু মনে না করেন মা, তবে এখন থেকে আমার বউয়ের সব কাজ আমি করে দিই। এ তো খুবই ভালো কথা বাবা, এতে মনে করার কি আছে? আমারও বাতের ব্যথাটা যা বেড়েছে দিন দিন, কতদিন আর এইভাবে টানতে পারবো তা ভগবানই জানে। তুমি কাছে হাত দিলে আমার উপকার বই অপকার কিছুই হবে না। কথাগুলো শোনার জন্যই যেন অধীর আগ্রহে দাঁড়িয়েছিল রঘু। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই মা, অনেক ধন্যবাদ মা, অনেক ধন্যবাদ। মা খেতে ডাকছে, নিচে আয়। অনেকগুলো বছর পর এমনভাবে রুমিকে কথা বলতে শুনে কেমন যেন একটা লাগে অমরের। কথাগুলো বলে ঘর থেকে বেরোতেই যাচ্ছিল, ঠিক এমন সময় রুমিকে ডাকলো অমর। দাঁড়া, ভেতরে দেখি। কোনো রকম কোনো প্রশ্ন না করেই আবার ঘরে ঢোকে রুমি। ওর হাতটা ধরে বিছানার ওপর এনে বসায় অমর। বলে, বোন, কি হয়েছে রে তোর? মা বাবা কেউ বকেছে? রুমি কোনো উত্তর দেয় না, মাথাটা নিচু করে বসেই দুদিকে ঘাড় নাড়ায়। এতক্ষণ খানিকটা সন্দেহ করলেও অমর কিন্তু এবারে পরিষ্কার বুঝতে পারে কিছু একটা হয়েছে রুমির। বলে, কি হয়েছে পরিষ্কার করে বল দেখি। কি আবার হবে? কিছুই না। বলেই বিছানা ছেড়ে উঠে পড়তে চায় রুমি, কিন্তু শক্ত করে বোনের হাতটা ধরে থাকে অমর। বলে, আমার থেকে 10-10টা বছরের ছোট তুই, তোকে জন্মাতে দেখেছি রে আমি। ছোট বোনের মন খারাপ যদি বুঝতে না পারি, তাহলে কিসের দাদা হয়েছি আমি? হ্যাঁ, লক্ষ্মী সোনা বোন আমার, বল বল কি হয়েছে, আমায় বল। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না রুমি। দাদার বুকে মাথা রেখে অঝরে কেঁদে ওঠেও। নিজের পুরুষ্টু হাত দিয়ে আলতো করে বোনের কালো ঘন চুলের ভেতর থেকে মাথার ওপর হাত বুলিয়ে দেয় অমর। রুমি বলে, কানাই কাকার ছেলে স্বপনকে তো তুই চিনিস দাদা, আমি ওকে ভীষণ ভালোবাসি। আরে এ তো ভালো কথা, এর জন্য মন খারাপ করছিস কেন রে বোকা? আচ্ছা বেশ, মা বাবাকে আমি বোঝানোর দায়িত্ব নিলাম, ঠিক আছে? হাত দিয়ে চোখের জলগুলো মুছে রুমি বলে, শুধু মা বাবাকে বোঝালেই হবে না রে। একটু অবাক হয়ে অমর জিজ্ঞাসা করে, মানে? কানাই কাকা কিছুতেই আমার আর স্বপনের সম্পর্ক মানছেন না। উনি পাশের গ্রামের দশানন ভাদুরীর মেয়ের সঙ্গে স্বপনের বিয়ে ঠিক করেছে। গালের দাড়িগুলোর ওপর হাত বোলাতে বোলাতে কি যেন একটা ভাবে অমর। তারপর বলে ওঠে, আচ্ছা ঠিক আছে বাবা রে বাবা, এখন আর কোনো কান্নাকাটি নয়, কেমন? স্বপনই হবে চৌধুরী বাড়ির জামাই। দাদার কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে করলেও ভরসা করতে পারে না রুমি। জিজ্ঞাসা করে, মানে কিভাবে? শোন, তোকে অত শত জানতে হবে না। আচ্ছা, ওদের বিয়েটা কবে ঠিক হচ্ছে? মুখটা আবার গোমরা করে রুমি বলে, কালকে। মানে কালকেই? তুই কবে জানতে পারলি ব্যাপারটা? রুমি একইভাবে শান্ত গলায় বলে, আজকে। আসলে স্বপনেরও দোষ নেই জানিস দাদা, কানাই কাকা সব সময় ওকে নজরে নজরে রাখত। আজ কাকার চোখে ধুলো দিয়ে কোনোভাবে এসে বলে গেছে আমায়। আচ্ছা বেশ, কালই স্বপনের বিয়ে হবে, তবে ভাদুরী বাবুর মেয়ের সঙ্গে নয়, তোর সঙ্গে। এখন নিচে চ, খেয়ে নি, এক্ষুনি মা ডাকলো বলে। অমরের এই কথাটা না চাইতেও বিশ্বাস করে ফেলে রুমি। বলে, সত্যি সত্যি দাদা স্বপনের সাথে আমার বিয়ে দিবি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। দাদাকে জড়িয়ে ধরে রুমি। অমরও হেসে ওঠে সাথে সাথে। কিন্তু ঠিক তখনই ওর চোখ যায় দরজার ওপর ঝুলানো পর্দার ওপরে। একটা ছায়া সরে গেল মনে হলো। একটু এগিয়ে দেখতে যাবে বলে ভেবেছে, ঠিক এমন সময় নিচ থেকে শ্যামলী দেবী চিৎকার করে বলেন,
কিরে রুমি, দাদাকে নিয়ে আয়, ভাত যে ঠান্ডা হয়ে গেল। যাই মা। দাদা, মা এবার ভীষণ রেগে যাবে। কোলবালিশটা নিয়ে অন্যদিকে ফিরে শুতে যাচ্ছিল অমর। ঠিক সেই সময় শুনতে পেল বাইরে থেকে ভেসে আসা কথাগুলো। কথা ঠিক নয়, ঘোষণাই বলা চলে। মিস্টার অমর চৌধুরী, আপনাকে শেষবারের মতো নির্দেশ দেওয়া হচ্ছে আত্মসমর্পণের জন্য। পুলিশ কিন্তু চারিদিক ঘিরে ফেলেছে, পালানোর চেষ্টা করা বৃথা। আপনি আত্মসমর্পণ করুন। পুলিশের কথাগুলো চোখ বুজেই শুনছিল অমর। এবার চোখ খুলল আস্তে আস্তে করে। ঠোঁটের কোনায় ফুটে উঠল একটা হাসি। আর ঠিক সেই সময় দেখা গেল মুখের দুই কোনায় সাদা ছুঁচলো কিছু একটা জিনিস, ঠিক যেন দাঁতের মতন। পূবের জানলাটা দিয়ে সূর্যের আলো এসে পড়েছে সেগুলিতে, ভীষণ চকচক করছে। ওইগুলোর নিচের দিকে লাল লাল কিছু একটা লেগে। বিছানা ছেড়ে এবার উঠে পড়ল অমর। দরজা খুলে বেরিয়ে এলো দোতলার বারান্দায়। নিচে অনেক মানুষের জটলা, সাথে আবার খাঁকিধারীরাও রয়েছে। সমরবাবুর সাথে সবাই বেশ উঁচু গলাতেই কথা বলছে। কিছুক্ষণ নিচের পরিস্থিতির ওপর নজর রেখে পা বাড়ালো অমর, তবে নিচের দিকে নয়, ছাদের ওঠার সিঁড়ির দিকে। অফিসার, আমরা যে কিছুই বুঝতে পারছি না, দয়া করে সব খুলে বলুন আমাদের। সব জানতে পারবেন চৌধুরী মশাই, আগে ওই হারামিটাকে ডাকুন। ছেলেকে গাল খেতে শুনে শ্যামলী দেবী বলে ওঠেন, খবরদার কানাই, আমার ছেলের সম্বন্ধে আর একবার অকথ্য ভাষায় কথা বলতে শুনলে আপনার জিভ আমি কেটে ফেলে দেবো। চোরের মায়ের বড় গলা। দেখছেন সাহেব, আপনাদের সামনে আমাকে হুমকি দিচ্ছে। এদের গোটা পরিবারটি রক্তচোষা, এদের প্রত্যেককে গ্রেপ্তার করুন। জয়দেববাবুর কাছে আরেকটু সরে গিয়ে কথাগুলো বলল কানাই মজুমদার। আপনারা দুজনেই শান্ত হন। দেখুন মিস্টার চৌধুরী, আপনার ছেলে অমর চৌধুরীর নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, ওকে ডেকে দিন। ওয়ারেন্ট? কিসের জন্য ওয়ারেন্ট অফিসার? দেখুন, আমাদের কাছে এখনো পর্যন্ত 3টে খুনের প্রমাণ রয়েছে, বাদবাকিটা না হয় উনি এসেই বলবেন। খুন কথাটা শুনেই শ্যামলী দেবী আর স্থির থাকতে পারলেন না। সমরবাবুকে বললেন, হ্যাঁ গো, উনি কি বলছেন এসব? আমাদের খোকা খুন করেছে? দাঁড়াও, শান্ত হও। অফিসার, আপনাদের বোধহয় কোনো ভুল হচ্ছে। আর তাছাড়া আপনাদের কাছে ঠিক কি প্রমাণ আছে? পকেট থেকে ফোনটা বার করতে করতে ইন্সপেক্টর জয়দেব বললেন, এই দেখুন। বলে ফোনেই একটা ভিডিও ফুটেজ অন করে ধরিয়ে দিলেন সমরবাবুর হাতে। ফোনের স্ক্রিনে ফুটে উঠেছে তাদের বৌমা রুক্মিণী চৌধুরীর ভয়ার্ত শরীর। সে বলে চলেছে, আমি জানি না আমি আর কতক্ষণ বেঁচে থাকবো, তবে মৃত্যুর আগে আমি সব কিছু খুলে বলে যেতে চাই। অমর আর আমাদের মতো মানুষ নেই, ও ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গেছে। জানি না আমি কিভাবে হয়েছে, কিন্তু হয়েছে। প্রায় বেশ কিছুদিন ধরে আমাদের পাড়ায় কুকুর, বিড়াল, ছাগলের মৃতদেহ পাওয়া যাচ্ছে। সবার গলার কাছে দুটো ফুটো মতো। প্রথমেই আমরা সকলে ভেবেছিলাম বিষক্রিয়ায় হয়তো মৃত্যু ঘটেছে, কিংবা সাপের কামড়ে। তবে সেদিন নস্করবাবুর কুকুরটাও মারা যায় সেই একইভাবে। নস্করবাবু প্রাণী বিশেষজ্ঞ, উনি পরীক্ষা করে বলেন যে রক্ত শূন্যতায় মৃত্যু হয়েছে ওনার কুকুরের। এতটা অবধি সব ঠিকঠাকই ছিল, কিন্তু আজ যা দেখলাম নিজের চোখের সামনে, তা আমি কি করে বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আমাদের অফিসের ম্যানেজার লাহিড়িবাবুর কেবিনে ঢুকতে যাচ্ছিলাম কিছু ফাইল নিয়ে, ঠিক সেই সময় একটা চাপা গোঙানির আওয়াজ আমি শুনতে পাই। পাশের জানলাটা দিয়ে উকি মেরে যা দেখলাম, তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। দেখলাম অমর লাহিড়িবাবুকে টেবিলের মধ্যে উপুর করে শুয়ে ওনার ঘাড়ের ওপর নিজে দুটো সাদা দাঁত ঢুকিয়ে দিয়েছে।
বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এই 3 বছরে আমি কোনোদিনও ওর দাঁতের ব্যাপারে জানতাম না, দেখিও নি কখনো। আমার মুখ দিয়ে হঠাৎ করে একটা চিৎকার বেরিয়ে যায়। অমর আমাকে দেখে ফেলে। আমি জানি ও আমাকেও ঠিক এই একইভাবে খুন করবে। ও এসে গেছে, ও এসে গেছে, আমাকেও শেষ করে ফেলবে, আমাকেও শেষ করে ফেলবে। আমি এই ভিডিও বানিয়ে রাখলাম ওর বিরুদ্ধে প্রমাণের জন্য। ওকে আপনারা আটকান, না হলে ও আরো অবলা জীবকে হত্যা করবে, মেরে ফেলবে। ওর সমস্ত পথের কাঁটাদের নিজের কার্যসিদ্ধি করার জন্য মেরে ফেলবে। ও এসে গেছে, ও এসে গেছে, ও এসে গেছে। এরপরই ভিডিওটা শেষ হয়ে যায়। তবে শেষ হওয়ার আগে ওনারা প্রত্যেকে দেখতে পান সেই ঘরের দরজা ভেঙে ঢুকে আসতে অমরকে। এ না হয়ে গেল ভিডিও প্রমাণ, এবার রইল প্রত্যক্ষদর্শীরা। সমরবাবু শান্ত স্বরে বলেন, মানে আজ ভোর রাত্রে পাশের গ্রামের ভাদুরীবাবুর মেয়ে খুন হয়েছে ঠিক একইভাবে, এবং আমাদের সকলের সামনে। আজ ওনার মেয়ের বিয়ে ছিল কানাইবাবুর ছেলের সাথে। আজ ভোর রাতে যখন ভাদুরীবাবুর বাড়ির মেয়ে বউরা জল সইতে যান, তখন ওনার মেয়ে বাড়িতে সম্পূর্ণ একা। আমরা অবশ্য ছিলাম বাড়ির বাইরে পাহাড়ায়। তবে অমরবাবু আমাদের চোখকে ফাঁকি দিয়ে খুন করেন ওনাকে। আমরা পৌঁছতে দেরি করলেও আমরা অনেকেই দেখতে পাই ওনাকে খুনটা করতে। আর দাঁড়িয়ে থাকার শক্তি থাকে না সমরবাবুর। বসে পড়েন মাটির ওপরেই। কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন জয়দেববাবুকে। আপনারা কি করে জানলেন যে আজ খোকা ভাদুরীবাবুর মেয়েকে মারতে যাবে? আপনাদের বাড়িতে কাল যে রঘু নামক চাকরটি এসেছিল, ওনার পুরো নাম রঘুনাথ সামন্ত, নিশুতিপুর থানার হাবিলদার। কলকাতা থেকে খবর এসেছিল যে অমরবাবুর দেশের বাড়ি এই গ্রামেই। তাই গত কয়েকদিন ধরে আপনাদের বাড়ির উপর আমাদের নজর ছিল। তারপর আপনাদের বাড়ির কাজের মেয়ে মালতী, ও বলছিল অমরবাবুর রুমাল, জামা প্যান্টের অনেক জায়গাতেই রক্তের ছোপ ছোপ দাগ লক্ষ্য করেছিল। কাছতে গিয়ে ভয়ে আপনাদের কাউকে কিছু বলতে পারেনি, তাই গেল 1 সপ্তাহ ধরে সে এই পথ মারাচ্ছে না। তারপর আমরা একটু জোর দেওয়ায় সবকিছু খুলে বলে, আর তখনই আমরা ঠিক করি রঘুনাথকে আপনাদের বাড়িতে কাজের লোক হিসাবে পাঠাবো। গতকাল রাতে ও আমাদের খবর দেয় যে রুমি দেবীর সঙ্গে নাকি কানাইবাবুর ছেলে স্বপনের সম্পর্ক রয়েছে। তিনি অমরবাবুকে তার ভালোবাসার কথা জানান, এবং তখনই অমরবাবু তাকে আশ্বাস দেয় যে আজই স্বপনবাবুর সঙ্গে রুমি দেবীর বিবাহ তিনি দেবেন, এবং ভাদুরীবাবুর মেয়ের ব্যাপারটা তিনি নিজেই দেখে নেবেন। কি তাই তো রুমি দেবী? কোনো উত্তর দেয় না রুমি, চুপ করে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। জয়দেববাবু বলে চলেন, আর তাতেই আমরা বুঝতে পারি যে আজ বা গতকাল রাতে এই কিছু একটা ঘটতে চলেছে ভাদুরীবাবুর মেয়ের সঙ্গে, এবং সেটাই সত্যি হয়। এবার আপনারা অমরবাবুকে আমাদের হাতে তুলে দিন, অনেকটা সময় পার হয়ে গেল। ইন্সপেক্টরের কথা শেষ হওয়ার সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন শ্যামলী দেবী। সমরবাবুকে বলেন, কি গো তুমি কিছু বলছো না যে? বলো ওনাদের আমার খোকাকে ছেড়ে দিতে। আমাদের খোকা রক্ত চোষা নয়। কি হলো? কি গো, কিছু বলো। চুপ করে আছো কেন? বলো বলো। খুব শান্ত স্বরে রুমির উদ্দেশ্যে সমরবাবু বলেন, তোর দাদাকে ডেকে নিয়ে আয় মা। বেশ খানিকক্ষণ পর ছুটতে ছুটতে সমরবাবুর সামনে এসে দাঁড়ায় রুমি। বলে, দাদা ওপরের ঘরে নেই বাবা। বাড়ির প্রত্যেকটা ঘর দেখে আসলাম, দাদা কোথাও নেই। কি বলছেন কি আপনি? নেই মানে? অফিসার তাড়াতাড়ি যান, দেখুন কোথায় গেল। রঘুনাথ সামন্তের উদ্দেশ্যে কথাগুলো বলল ইন্সপেক্টর জয়দেব সরকার। রঘুনাথবাবু 2 পা এগিয়েছেন, ঠিক সেই মুহূর্তে চৌধুরী বাড়ির পেছন থেকে একজন পুলিশ ছুটতে ছুটতে এসে বলেন, স্যার, অমরবাবু সুইসাইড করেছেন। পেছনের বাগানে তার দেহ পড়ে আছে। হ্যাঁ, কি বলছো কি দাস? আরে চলো চলো, শিগগির চলো। সকলে গিয়ে হাজির হয় চৌধুরী বাড়ির পেছনের বাগানটায়। দেখে বাগানের মধ্যে উপুড় হয়ে পড়ে রয়েছে একটা লম্বা স্বাস্থ্যবান পুরুষের নিথর দেহ। রক্তে ভেসে যাচ্ছে তার চারিপাশ, এবং মুখের ঠিক সামনেই ভেঙে পড়ে আছে
দুটো লাল তীক্ষ্ণ ফলার মতো সাধারণ দাঁতের চাইতে একটু বেশি বড় দুটো দাঁত। জয়দেববাবু মানিব্যাগ চেক করে বললেন, নিশুতিপুরের ভ্যাম্পায়ারের জবনিকা পতন। শ্যামলী দেবী ছেলের শরীরের ওপর মাথা রেখে কেঁদে চলে অঝরে। সমরবাবুরও গাল বেয়ে গড়িয়ে পড়ে জলের ধারা। কিন্তু বাদবাকি গ্রামবাসীদের চোখে মুখে ফুটে ওঠে একটা নিশ্চিন্তির ছাপ। কেবল তাদের সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা রুমি দাঁড়িয়ে থাকে কোনো অভিব্যক্তি ছাড়াই। কেবল সেই যেন শুনতে পায়, বোন রে, আমি ভুল করেছি। শুধুমাত্র নিজের কথা, নিজেদের কথা ভেবে আমি অনেক মানুষকে বিনা দোষে খুন করেছি। অফিসের ম্যানেজার হওয়ার লোভে খুন করলাম লাহিড়ী স্যারকে। সেই খুনের প্রমাণ লোপাটের জন্য তোর বৌদিকেও ছাড়লাম না। তারপর বাবাকে নিশুতিপুরে মোড়ল করার জন্য বাবার পথের সব কাঁটাদেরকেও এক এক করে সরিয়ে দিলাম এই পৃথিবী থেকে। তারপর তোকে সুখী করার জন্য ভাদুরী বাবুর মেয়েকেও শেষ করে দিয়েছি। আর তাছাড়া নিজের তেষ্টা মেটানোর জন্য প্রচুর অবলা প্রাণীকে শেষ করেছি আমি। কিন্তু এত কিছু করেও তো সুখী হতে পারলাম না। হ্যাঁ, আর না পারলাম সুখী করতে। তাই এই নিজের দাঁত দুটো ভেঙে ফেললাম আজ। জানি না আমাদের মৃত্যু হয় কিনা, তাও এবার থেকে মানুষ তকমাটা নিয়ে আর বেঁচে থাকতে হবে না। কাজগুলো ভ্যাম্পারদের মতো হলেও আমার চিন্তাধারা তো মানুষেরই মতো। আর এইরকম ঘৃণ্য চিন্তার মানুষ ছাড়া অন্য কোনো জীব করতেই পারে না, না করতে পারে না। ভালো থাকিস বোন, মা বাবাকেও ভালো রাখিস কেমন? আর হ্যাঁ, স্বপনের কাছে গিয়ে আমি সব বলেছি। আজকে না হলেও অন্য একদিন নিশ্চয়ই তোদের বিয়ে হবে। দেখিস, ভালো থাকিস। চলি রে, ভালো থাকিস। বিদায়। কথাগুলো আস্তে আস্তে মিলিয়ে যায় রুমির কান থেকে। কিছুক্ষণ অবশ্য আশেপাশে থেকেও যায় অমরের বলা সেই সব কথার রেশ। তারপর সেইগুলো কোথাও যেন মিলিয়ে যায় একটু একটু করে। চোখের পাতা দুটো বন্ধ হয়ে আসে রুমির।